দ্বিতীয় সিজন আপলোড করতে গেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না। স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না, কারণ তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে ফেলে। তোকে বাঁচার একটা রাস্তা দিয়েছিলাম, কিন্তু তুই তোর আসল রূপটা আবার দেখিয়ে দিলি। হা হা হা। ছেলেটা কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ করে সেখানে ফোনটা বেজে ওঠে। ছেলের হাতে ফোনটা দিয়ে রিসিভ করতে বলে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা বলে ওঠে, হ্যালো ভাইজার, কোথায় তুই? আরে দেশের পরিস্থিতি খারাপ, মিন্টু ভাই ফিরে এসেছে আর তুই এই বাইরে ঘোরাফেরা করছিস। তোর জীবন নিয়ে বিপদে পড়বি তুই একদিন। মেয়ের নেশা বাদ দিয়ে তুই নিজের জীবন বাঁচা। বেঁচে থাকলে এমনই মেয়ে তোর ঘরে অনেক মেয়ে প্রবেশ করবে। ফোনের পাশে থাকা লিওন নামের ছেলেটার মুখে এই কথা শুনে ফোনের এপাশে থাকা ফাইজান নামের ব্যক্তিটা কান্না করে ডুকরে ওঠে। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে। ছেলেটা জর্জরিত কণ্ঠে বলে ওঠে, তোরা আমাকে বাঁচা, আমি তো তোদের জন্য বেইমানি করেছি। আমি বলেছিলাম যে আমি বেইমানি করব না, কিন্তু তোদের কথা শুনে আজকে বেইমানি করে সেই জীবনটা আমার বিষণ্ণতায় ঘিরে যাচ্ছে। তোরা আমাকে বাঁচা, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। ছেলেটার মুখে এরকম কথা শুনে লিওন নামের ছেলেটা হাত থেকে ফোনটাই পড়ে যায়। চোখের থেকে সবাই ভয়ে আতঙ্কে দাঁড়িয়ে যায়। হার্টবিট ও রক্ত দ্রুত চলাচল শুরু করে। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে ছুটতে থাকে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। কলিজার মধ্যে কেমন যেন এক সমুদ্রের উথাল পাথাল ঢেউ হতে শুরু করেছে। ফোনের ওপাশে থাকা ফাইজান নামের ছেলেটার কণ্ঠস্বর শুনে পাশে থাকা ফাইজান নামের ছেলেটা আবার বলে ওঠে, ভাই, মিন্টু ভাই বেঁচে আছে। ও এখন ভয়ঙ্কর রূপ নিয়ে শহরে ফিরে এসেছে। সবাইকে মারতে শুরু করছে, কাউকে ছাড়বে না। ফাইজান নামের ছেলেটার এরকম মুখে এই কথা শুনে বেশ খানিকটা দূরে পিছিয়ে যায়। ভয়ে সকলে মিলে ফাইজার নামের ছেলেটা হালকা করে চিৎকার করে বলে ওঠে। কেননা ফাইজার নামের ছেলেটা দুপা রশি দিয়ে বেঁধে গাড়ির পেছনে বেঁধে একটা ফুল স্পিডে সামনের দিকে এগিয়ে যেতে থাকে পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে। শরীরে চিরে ক্ষত বিক্ষত হতে থাকে। পাথরের আঘাতে শরীরটা ক্ষত সৃষ্টি হতে শুরু করে। পুরো রাস্তা রক্তে রঞ্জিত হতে থাকে। কালো রাস্তাটা লাল রঙে রঙিন হয়ে ওঠে। মাংসগুলো পাথরের ওপর লেগে থাকে। ছেলেটা বুক ফাটা চিৎকার যেন পরিবেশটাকে কাঁপিয়ে তুলছে। আশেপাশে থাকা জড় বস্তুগুলো মুহূর্তের মধ্যে যেন নিজেদেরকে গুটুসুটি মেরে গর্তে লুকিয়ে ফেলেছে। ছেলেটার আর্তনাদ চিৎকার যেন কেউ ভয়ে চোখে দেখতে পারে না। সবাই যেন চোখে পড়ে আছে। ফোন থাকা ব্যক্তিটা ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে, কারণ তারা জানে একে কতটা হিংস্র ও ভয়ঙ্কর। রাত আরও গভীর হতে শুরু করেছে। নির্জন পরিবেশটা থমথমে ভাব ধরে আছে। রাস্তার মাঝে ছেলেটাকে সেইভাবেই ফেলে রেখে চলে যায় অজানা ব্যক্তিগুলো। মিটিং রুম থেকে ভয়ে আর কেউ বের হতে পারেনি। গভীর রাত কেটে ভোরের আলোয় আলোকিত হয়ে ওঠে। সকালে সূর্য উদয় হয় পূর্ব আকাশে। নিস্তব্ধ কেটে আবারও ভিড় জমানো শহরে মানুষের ছোটাছুটি শুরু করেছে। তাদের কর্মস্থলে হঠাৎ কিছু মানুষের চোখে যায় রাস্তায় রক্তে রঞ্জিত হয়ে থাকা লাশের দিকে। এরকম দৃশ্য দেখে মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করে। পাড়ার ও পাড়ার হাঙ্গামা শুরু হয়ে যায় ঠিক সকালবেলা। সাংবাদিক, পুলিশ, মিডিয়া সকলে চলে আসে ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন কাজে লেগে পড়ে। সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং পুলিশ এসেছে। তাদের কেউ ভয়ে লাশের ওপর হাত পা দিতে ইচ্ছে করছে না, কেননা লাশের অবস্থা ভীষণ খারাপ, করুণ অবস্থা লাশের। কারণ লাশের ক্ষতবিক্ষত শরীর মাংসবিহীন হয়ে রাস্তার উপর পড়ে আছে। শরীরের হাড় পাঁজরগুলো দেখা যাচ্ছে। জনসংখ্যা থেকে সাংবাদিক বেশ, মোবাইল থেকে ক্যামেরা বেশি। সাংবাদিকগুলো বলে ওঠে, আপনারা দেখতেই পাচ্ছেন হাইওয়ে রাস্তার এই নির্জন এলাকায় পাওয়া গেছে একটা ছেলের মৃত লাশ। তবে লাশটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ শরীরের কোনো মাংস নেই। মুখে আকৃতি বোঝা মুশকিল। শুধু হাড্ডিগুলো পড়ে আছে। মাংসগুলো খুলে রাস্তার উপরে লেগে আছে। রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যাচ্ছে পুরো রাস্তা। সকাল 6টা বাজে। এখন এই সময়টা আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথে এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটবে আমরা ভাবতে পারিনি। তবে কি ফিরে এসেছে সেই ভয়ঙ্কর মাফিয়া একে? কেনই বা মারছে নির্দোষ মানুষগুলোকে? এখনো তথ্য জানা যায়নি, তবে তথ্য খোঁজার পেছনে গোয়েন্দা বিভাগ গোপনে কাজ করছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছেন যদি সত্যি সেই ডেঞ্জারাস মাফিয়া কিং শহরে ফিরে আসে, তাহলে শহরটা শ্মশানে পরিণত হবে। অপরাধ বলতে কোনো কিছুই থাকবে না। সন্ধ্যার পর পুরো রাস্তা নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে, এমনটাই প্রশাসন জানিয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এখন থেকে টহলদারি আরও বাড়ানো হয়েছে। তথ্য প্রকাশ করতে খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। লাশটাকে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে। সেই ব্যক্তিগুলো এরকম দৃশ্য দেখে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন দেশে পালানোর প্ল্যান প্রোগ্রাম করতে থাকে। দিন যত যায়, সময় তত ঘনিয়ে আসে, মৃত্যু তত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তারা বুঝতে পেরেছে তাদের মৃত্যু খুব সামনে, তবে তারা বুঝতে পারছে না মৃত মানুষ কি করে ফিরে আসতে পারে। 2 দিনে শহরটা নিস্তব্ধ নীরবতায় শোকাহত পালন করছে। প্রতিদিনের মতো ভার্সিটিতে প্রবেশ করছে সেই হাবা গোবা গাইয়া ছেলেটা। মাথায় চুল এলোমেলো, ময়লার এই ডাস্টবিন, শরীরের কাপড় চোপড় হেলতে দুলতে ট্রাজুর মতো জামা কাপড় নিয়ে ভার্সিটির রাস্তা ধরে ভার্সিটির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে এরকম একটা শহরে 2025 সালে এসে এরকম মানুষ দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, যেন কোনো জোকার কোনো এক ভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। চশমার সাথে তার পোশাকের বেশ দারুণ একটা মিল রয়েছে। হাবলাকান্ত দেখতে হলেও বেশ সুন্দর দেখতে তার মুখখানি। হাঁটতে হাঁটতে ভার্সিটির গেট পেরিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করতেই কোনো এক ছেলে বলে ওঠে, এই ছেলে ব্যাটারি ছাড়া জিরো বাল্বের বাতিল, তোকে ডাকছি, পিছনে ঘুরে তাকা, তোকে বড় ভাইগুলো ডাকছে, তাড়াতাড়ি চল তাদের কাছে। ছেলেকে বলতে নিজের মতো করে ভার্সিটির ভেতর প্রবেশ করছিল। হঠাৎ করে পেছন থেকে সেই ছেলেটার কণ্ঠস্বর শুনে মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় কেউ নেই। হঠাৎ করে আবার শুনতে পায়, আরে শালা গাইয়া খ্যাত গ্রামের আবাল জোকার, তোর পিছনে তাকিয়ে দেখ, আমি পিছনে আর তোকে আমি ডাকছি। কথাগুলো শুনে ছেলেটা পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে পেছনে দাঁড়িয়ে আছে। আর ছেলেটা পেছন ঘুরে তাকিয়ে বলে ওঠে, জি ভাই, আমাকে ডাকছেন? আরে অন্ধ, তুই কি চোখে দেখতে পারিস না তোর আশেপাশে তুই ছাড়া আর কেউ আছে যে আমি অন্য কাউকে ডাকবো? কথা না বলে দ্রুত আয়। জি ভাই, কোথায় যাব আমি? তোকে রনি আর রাশেদ ভাই ডাকছে, এখন আমার সাথে যেতে হবে, তোর কপালে দুঃখ আছে। রাকিব নামের ছেলেটার মুখে এই কথা শুনে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে ওঠে অজানা ছেলেটি। কোনো কথা ছাড়াই রাকিব নামের ছেলেটার সাথে গুটি গুটি পায়ে তার দেখানো রাস্তায় যেতে থাকে। ভার্সিটির এক সাইডে বটগাছের নিচে বেশ কয়েকজন বসে আছে। সে জায়গায় পৌঁছে যাবার পর রাকিব নামের ছেলেটা বলে ওঠে, ভাই ছেলেটাকে নিয়ে এসেছি। এই কথা শুনে সবাই পেছনে তাকায়। সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় ছেলেটা তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর ছেলেটাকে দেখতে পায় সকলে হাতে হকি স্টিক ও লাঠি সোটা। এর থেকে অবাক হয় ছেলেটা। রনি নামের ছেলেটা সেই ছেলেটার শার্টের কলার জড়িয়ে ধরে বলে ওঠে, তোর মতো একটা গাঁয়া ছেলের সাহস হয় কি করে তুই আমার গার্লফ্রেন্ডকে কিস করিস? আজকে তোর ঠোঁট দুটো কেটে ফেলবো। কথাটা শুনে ছেলেটা একটা মুচকি হাসি দেয়। রনি নামের ছেলেটার গালে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। কোনো কথা ছাড়া এলো পাছড়ি পেটাতে থাকে ছেলেটাকে। অন্যদিকে কেয়া আর রিয়া তার কথায় পুরো দলবল ছেলেটার জন্য ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ছেলেটাকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। এমন সময় ছেলেটা হঠাৎ করে রনির বুক বরাবর লাথি মারে। লাথি খাবার সাথে সাথে রনি গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে আসার হয়ে পড়ে যায়। এর দেখে সবাই ছেলেটাকে ঘিরে ধরে। চতুর্পাশ দিয়ে ছেলেটাকে সবাই মারতে আসে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেটা একের পর এক সকলকে মাঠের মাঝখানে এলো পাথরি পেটাতে থাকে। মনে হচ্ছে প্রফেশনাল কুমফু মাস্টার। উপস্থিত সকলে বেশ কিছু ছাত্রছাত্রী হাঙ্গামা শুনে বাইরে থেকে কেউ তার দলবল বাকি সবাই উপস্থিত হয়। সকলের সামনে রাশেদ ও রনি তার দলবলকে পেটাতে থাকে। মারতে মারতে তাদের অবস্থা বেহাল করে ফেলেছে। এমন সময় কেউ একজন থানায় ফোন করে। সাথে সাথে থানা থেকে পুলিশ এসে ছেলেটাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরে এবং পুলিশ অফিসার বলে ওঠে, আরে শালা ফকিন্নির ফোলা, তুই এই ভার্সিটিতে পড়তে পেরেছিস, এটাই তো তোর ভাগ্যের ব্যাপার। তা না করে তুই আবার এই ভার্সিটির এবং সভাপতির সাথে মারপিট করছিস। তোকে তো সারা জীবন জেলে পচে মরতে হবে। স্যার, আমার কথাটা শুনেন, আমি কিছুই করিনি, ওনার আগে আমাকে মেরেছে। হ্যাঁ, আমি দেখতে পারতেছি কে কাকে মারছি। তবে শ্বশুরবাড়ি চল, জামাই আদর করি। কি করে করতে হয় তা আমরাও ভালো জানি। ছেলেটাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সকলের সামনে টানতে টানতে গাড়িতে উঠিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ অফিসার। এরপর রনি রাশেদকে হাসপাতালে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। বুঝতে পারছে না এদিকে কেয়া বলে ওঠে, কিরে, ওর মতো একটা গাইয়া ছেলে কিনা এত মারপিট জানে? কে এই ছেলেটাকে? দেখে তো আমার সন্দেহ হচ্ছে এ কোনো সাধারণ ছেলে নয়। এ এমনভাবে কেউ কাউকে মারতে পারে? ওরা এতজন আর সেই ছেলেটা একাই 100, যেন 10টা বাঘ একটা মানুষ। আর সেই মানুষ ক্ষুধার্ত বাঘগুলোকে নিজেই ঘায়েল করেছে। সেটা তো ঠিক বলেছিস, তবে আমার মনে হয় না সেই ছেলে আর পৃথিবীতে আলো দেখতে পারবে। কারণ রাতে হয়তো থানার মধ্যে থাকে, মেরে ফেলবে, কারণ রাশেদ আর রনিকে মেরেছে। ওদের সাথে যারা ঝামেলা করেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি।
কেউ আর কোনো কথা বলেনি। দেখতে দেখতে সময়টা সময়ের গতিতে পার হতে থাকে, এক চলমান সময় যে কখনো কারোর জন্য থেমে থাকে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে সে তার গন্তব্যে স্থির। ফাঁকা হতে শুরু করেছে পরিবেশটা। আজকেও ধীর গতিতে নিস্তব্ধ হতে শুরু করেছে মানুষের যান চলাচল কমে গেছে। আনলিমিটেড জানিয়ে দেওয়া হয়েছে রাত 8টার পর ঘোরাঘুরি নিষিদ্ধ। সবাই টহলদারি করছে নিজ নিজ দায়িত্বে। প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে আরও যেন পোস্ট বাড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হতে শুরু করেছে। রাত 9টা বাজে। থানার বাইরে পরপর বেশ কয়েকটা গাড়ি এসে ব্রেক করে। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে বেশ কিছু ছেলেপুলে, হাতে লাঠি সোটা আরও অন্যান্য কিছু জিনিসপত্র। থানার ভেতর ওসি দৌড়ে যায় বাইরে, আরও বলে ওঠে, আরে ভাই, আপনারা কেন আসতে গেলেন? আমরা তো অফিসেই ছিলাম, আমরা বাকি সব দেখে নিতাম। পুলিশ অফিসারের মুখে এরকম কথা শুনে রাশেদ একটা হাসি দেয়। বেশ কয়েকটা ছেলে পুলে এসেছে। এরপর পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে পুলিশ অফিসারের হাতে ধরিয়ে দেয়। পুলিশ অফিসারটা টাকার বান্ডিলটা নাকের কাছে নিয়ে মনের সুখে একটা ঘ্রাণ টানে দেয়। তারপর বলে ওঠে, টাকা এমন একটা জিনিস, এই টাকায় মানুষের জীবন বাঁচায়, আবার এই টাকায় মানুষের জীবন কেড়ে নেয়। শুধু টাকা, টাকার নেশা নারী থেকেও ভয়াবহ ফেলনা। তারপর মুচকি এসে থানার ভেতর প্রবেশ করে সেই পুলিশ অফিসার সহ সবাই। থানার ভেতর ঢুকে জেলের ভেতর ঢুকে বাইরে থেকে জেলের তালা মেরে দেয়। জেলের ভেতরে থাকা ছেলেটা এতজনকে দেখে মুচকি একটা হাসি দেয়। নিজের অজান্তেই তার মুচকি হাসিটা দেখে সামনে দাঁড়িয়ে থাকা রাশেদ সনি ছেলে দুটো বলে ওঠে, মৃত্যু তোর চোখের সামনে, শুধু পানটা তোর কেড়ে নেওয়া বাকি আছে। কথাটা বলে ছেলেটাকে বেঁধে ফেলা হয় থানার ভেতর রশি দিয়ে। এরপর এলোপাথারি ছেলেটাকে পেটাতে থাকে সবাই মিলে। মারতে মারতে ছেলেটাকে আধমারা করে ফেলেছে, কিন্তু তারপরও তার ঠোঁটের নিচে এক চিলতে হাসি এখনও লেগে আছে। কেউ বুঝতে পারে না এই ছেলেটাকে এত মারার পরেও তার মুখে কি করে হাসি লেগে থাকতে পারে। ওর শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মারতে মারতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু মার খেয়ে এখনও ঠোঁটের নিচে হাসি লেগে আছে ছেলেটার। পুলিশ অফিসার এবার বলে ওঠে, ভাই, এবার ওকে ছেড়ে দিন। ও থানার ভেতর মরে গেলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। তখন তদন্ত শুরু হয়ে যাবে। আপনিও ফেঁসে যাবেন আর আমিও ফেঁসে যাব। একে যা মারা হয়েছে, আমার মনে হয় না এ 1 বছর বিছানা থেকে উঠতে পারবে। এ কথা শুনে সবাই মারা বন্ধ করে দেয়। রনি নামের ছেলেটার মুখটা চেপে ধরে বলে ওঠে, তোকে যেন ভার্সিটি আর ওই কিয়া নামের মেয়েটার আশেপাশে না দেখি। বলে থানা থেকে সবাই বেরিয়ে যায়। সবাই যখন থানা থেকে বের হয়ে যায় তখন তার হাতে পায়ে রশির বাঁধন খুলে দেয় পুলিশ অফিসার। বলে ওঠে ছেলেটির উদ্দেশ্যে, বড় লোকদের সাথে তুই লাগাতে গিয়েছিলি, দেখলি তো তোর পরিণতি কি হয়েছে। একটা কথা মনে রাখিস, টাকা এমন একটা নেশা, এই টাকার জন্য নিজেই নিজেকে বিক্রি করে দিতে হয় অন্যের কাছে। কথাটা শুনে ছেলেটা একটা হাসি দেয়। তার হাসিতে অদ্ভুত কিছু একটা লেগে আছে। পুলিশ অফিসার বেশ খানিকটা অবাক হয়। ছেলেটা বলে ওঠে, কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুল তুই এটাই করলি, আর এই টাকাই তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে। টাকা তুই পকেট পর্যন্ত ঠিকই ঢুকিয়েছিস, কিন্তু টাকাটা বের করে হজম করার অবস্থায় থাকবি না। কথাটা বলে শেষ করেছে এমন সময় থানার বাইরে বেশ কয়েকটা গাড়ির শব্দ শুনতে পায়। অফিসার যখন থানার বাইরে যেতে যাবে তার আগেই থানার ম্যান দরজা ভেঙে প্রায় 50 জনের মতো ছেলেপুলে ভেতরে প্রবেশ করছে। এতগুলো ছেলেপুলে ভেতরে প্রবেশ করতে যাদের হাতে দামি দামি অস্ত্র, বিদেশি অস্ত্রশস্ত্র, ইউনিট ইনটেক মাল, বড় বড় অস্ত্র, কুড়াল, রামদা, ধারালো ছুরি, লোহার রড, বিভিন্ন ধরনের বন্দুক। যত ছেলেপুলে থানার ভেতর প্রবেশ করেছে অতগুলো পুলিশ অফিসার এইখানে নেই, কনস্টেবল নেই। মাত্র 15 থেকে 20 জন কনস্টেবল হবে। কারো কলিজায় পানি নাই। পুলিশ অফিসার থতমত খেয়ে থানার ভেতর আটকে থাকা ছেলেটাকে উচ্চ স্বরে হেসে ওঠে। তার হাসিতে যেন থানার জেলখানার ইটগুলো খসে পড়বে, সিমেন্ট বালুগুলো যেন আলাদা হয়ে যাবে। তার হাসিতে যেন পুরো থানাটা থরথর করে কেঁপে ওঠে। থানার ভেতর বসে থাকা ছেলেটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, মৃত্যু এমন একটা জিনিসের স্বাদ কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু মৃত্যু খুব সহজে তার কাছে ধরা দেয়। মৃত্যু এমন একটা জিনিস কেউ না চাইলেও তার সাথে মৃত্যু সাক্ষাৎ করে। মৃত্যু যখন তার সাথে সাক্ষাৎ করতে যায় তখন কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না, তার ইচ্ছাতে মৃত্যু তার সাথে দেখা করে। জীবনে তো বহু টাকা কামিয়েছিস, কিন্তু আজরাইল তো কোনো ঘুষ নেয় না, এত টাকা কোথায় কাজে লাগাবি? কথাটা বলে আবারও ভয়ঙ্কর হাসি দিয়ে উচ্চ স্বরে জেলখানার ভেতরে গুলি চালায়। জেলখানার গেট ভেঙে যায়। জেলখানার ভেতর থেকে বের হয়ে আসে সেই ছেলেটা। তারপর সিগারেট জ্বালিয়ে চেয়ারের ওপর পা রেখে বসে পড়ে। পুলিশ অফিসার এটা দেখে বলে ওঠে, কে তুমি ভাই, আর তোমার পরিচয় কি? এসব কি হচ্ছে থানার ভিতর? তোর মৃত্যু, আর এরা তোর লাশটাকে নিয়ে যেতে এসেছে। আমার পরিচয়, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি আতঙ্ক, আমি ত্রাস, মাফিয়াদের গডফাদার, একে মাফিয়া কিং মিন্টু।
একে মাফিয়া কিং নামটা শোনার সাথে সাথে কনস্টেবলগুলো বন্দুক ত্যাগ করে সবার দিকে বন্দুক তাক করেছে। কিন্তু ঠিকই গুলি চালানোর আগেই তাদের ডেড বডি থানার চতুর্পাশে এলোমেলোভাবে পড়ে থাকে পুলিশ অফিসার। এটা দেখে আতঙ্কে আত্মহারা হয়ে যায়। সেটা কোনো কথা ছাড়াই পুলিশ অফিসারের মুখের ভেতর হাড় ঢুকিয়ে দিয়ে শ্বাসনালী পর্যন্ত মুখের জিহ্বা ছেড়ে বের করে আনে। পুলিশ অফিসার পাগলের মতো লাফালাফি করছে, চিৎকার করছে। সবাই মিলে পুলিশ অফিসারকে চেপে ধরেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলে সেখানে। এরপর নাকের ভেতর কাপড় ঢুকিয়ে দেয়। ছেলেটা বলে ওঠে, তোর মৃত্যুর আগে আমি চাই তুই আমার মুখটা দেখে যা কে আমি। যে আমাকে দেখেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। যেহেতু তুই মরবি তাই মরার আগে আমাকে দু চোখ ভরে দেখে নে। কথাটা বলার সাথে সাথেই মুখের ওপর থেকে মাস্কটা সরিয়ে ফেলে। মুখের খোঁচা খোঁচা চাপ দাড়ি, মুখটা ভীষণ মায়াবী সৌন্দর্যে ভরা। বেশ মায়াবী মুখের ওপর বেশ কয়েকটা আদরের চিহ্ন, যা মুখের সৌন্দর্য ও আকর্ষণ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দেখতে ভয়ঙ্কর মনে হলেও একটা মায়াবী মুখ। পুলিশ অফিসারটা এই দৃশ্য দেখে আতঙ্কে পড়ে যায়। মুখ দিয়ে কথা বের করতে পারে না, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ছেলেটা এক মুহূর্ত দেরি করে না, ছোট একটা ব্লেড নিয়ে শ্বাসনালী কেটে দিয়ে হাত ও পায়ের রগগুলো কেটে হাত পা পায়ের রগ শরীর থেকে টেনে বের করে নেয়। পুলিশ অফিসারটা ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সেখান থেকে বেরিয়ে যায় পুরো দল। নির্জন রাত কেটে সকালে পরিণত হয় পুরো দিনের আলোয় আলোকিত। প্রত্যেক দিন সকালে শুরু হয়েছে খুন আর রক্ত দিয়ে। থানার ভেতর, থানার বাইরে প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছে। অসংখ্য প্রশাসন এসেছে, বিভিন্ন আইন শৃঙ্খলা কর্মী। কিন্তু কোনোভাবেই যেন শান্ত করতে পারছে না পরিবেশটা বেশ ভিড় জমিয়েছে। সাংবাদিকগুলো বলে ওঠে প্রতিবেদনে, শহরে 3 দিনের ভেতরে অসংখ্য লাল ফেলে দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রত্যেকটা হত্যার পেছনে নিশ্চয়ই একটা কারণ থাকে, কিন্তু থানার ভেতর এতগুলো পুলিশ অফিসার ও কনস্টেবল এবং থানার ওসিকে মেরে ফেলার উদ্দেশ্য কি তা এখনো খুঁজে পাওয়া যায়নি। ভীষণ ভয়ঙ্কর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছেন ফরেনসিক ডক্টর। বুঝতে পারছে না কি কারণে হত্যা করা হয়েছে। থানার এতগুলো কনস্টেবল ওসিকে, তবে কি সেই মাফিয়া কিংকে হত্যার পেছনে থানার কোনো ব্যক্তি জড়িত ছিল? সবাই নিশ্চিন্ত হয়ে গেছে এতদিনে, কারণ এটা সত্যি সে ফিরে এসেছে। সেই মাফিয়া যার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার আপনজন। তবে কি তার মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি কোনো এক বড় ষড়যন্ত্র, যার কারণে একে একে প্রাণ হারাতে হচ্ছে শহরের উচ্চপদস্থ ব্যক্তিগুলোকে? তাদের মৃত্যুর সাথে এই মাফিয়া কিংয়ের মৃত্যুর কি সংযোগ থাকতে পারে? এই নিয়ে চলছে শহরে বেশ আলোচনা। তবে চলমান রয়েছে এখনো এই কেসের বিষয় ভিত্তিক উপরে তদন্ত। প্রত্যেকটা লাশ পাঠিয়ে দেওয়া হয় ফরেনসিক ল্যাবরেটরিতে। সেখানে আত্মীয় স্বজন, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রধান উপদেষ্টা সহ অসংখ্য উপদেষ্টা উপস্থিত হয়েছিল। হঠাৎ সবার মনে একটাই ভয় কাজ করছে, যেখানে পুলিশ নিজের রক্ষা করতে পারে না, সেখানে সাধারণ মানুষকে কিভাবে তারা নিরাপত্তা দিবে? আতঙ্ক ছড়িয়ে পড়ছে শহর জুড়ে, দেশব্যাপী জায়গাগুলোতে। অন্যদিকে শহর এখনও রমরমা ব্যবসা করছে কিছু দুষ্কৃতী ব্যবসায়ী। বেশ কিছু মাল প্যাকেজিং করছে এবং একটা ফ্যাক্টরির বাইরে। আজকে কলেজটা থমথমে। কলেজে যায়নি আজকে ছেলেটি বাড়িতে বসে আছে। ছেলেটাকে এক মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে আছে কিয়া, তার সঙ্গী সাথীরা। কেননা আদৌ এই কলেজে আসবে কিনা এই জন্য অপেক্ষা করছে সবাই মিলে। ঘড়ির কাঁটায় সময় চলছে তার নিজের গতিতে। অন্যদিকে মিটিং রুমে বসে আছে বেশ কিছু মানুষ। তাদের মধ্যে ইমরান সাহেব বলে ওঠে, শহরের অবস্থা খুব খারাপ, তাই আমি সব টাকা বিদেশে পাচার করে দিচ্ছি। আমরা কিছুদিনের ভেতরে দেশ ছেড়ে চলে যাব, কারণ এই দেশে থাকলে মরতে হবে, কারণ মৃত্যু আমাদের চোখের সামনে। কিন্তু ভাই, এই শহরে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, রাজত্ব, সব কিছু ছেড়ে দিয়ে আমরা কিভাবে পালিয়ে যেতে পারি? রনি নামের ছেলেটা মুখে এরকম কথা শুনে রাশেদ নামের ছেলেটা বলে ওঠে, আমাদের আরেকজন শত্রু আছে, তাকে মেরে ফেলতে হবে। আমাদের সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য ব্যবসা করতে পারছি না ভালো করে। আর এই দায়িত্বটা নিতে হবে লিওন আর নিলয়কে। ওর বাড়িতে গিয়ে ওই শালাকে মেরে আসবি। মুজাহিদ আমাদের বিপদের কাটা হয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে ফ্যাক্টরিতে প্রায় কয়েক বিলিয়ন ডলার মাল আমি আমেরিকায় পাঠিয়ে দিচ্ছি আমার বিজনেস পার্টনারের কাছে। সেই সেখানকার বড় মাফিয়া ডন, তার উপরে কেউ কথা বলতে পারে না। ঠিক আছে ভাই, আমরা এদিকে সামলে নিচ্ছি। আজকে এই মুজাহিদের শেষ দিন এবং এই পৃথিবীতে তার আজকেই শেষ নিঃশ্বাস হবে। সূর্য আকাশে উদয় হবে ঠিক, কিন্তু পূর্ব আকাশে সূর্যটা সে দেখতে পারবে না।
আপনি কোনো চিন্তা করবেন না ভাই, এই নিয়ম যেখানে আছে সেখানে আমাদের সামনে কেউ তাদের শক্তি প্রয়োগ করতে পারবে না। মিশিয়ে দেবো তাদের অস্তিত্বগুলোর সাথে, শুধু রাতের অপেক্ষা আর খেলাফল করতে হবে। ভীষণ দুশ্চিন্তায় আছে, কারণ তারা জানে যার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে সে হিংস্র একটা মানুষ। তাজা রক্ত নিয়ে খেলতে বেশি পছন্দ করে। মানুষের প্রিয় খেলা হচ্ছে ফুটবল নয়তো ক্রিকেট, কিন্তু এই মানুষের খেলা হচ্ছে মানুষের তাজা লাল রক্ত। এই মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার প্রিয় রং কি, সে বলবে লাল। ডেঞ্জারাস মাফিয়া কিং একে যদি জিজ্ঞাসা করা হয় তোমার প্রিয় সুগন্ধ কি, সে বলবে রক্ত। মানুষের নিজ নিজ ব্যস্ততা রেখে কর্মস্থল থেকে বাড়ির পথে ফিরছে। পরিবেশটা সারাদিন আতঙ্কমুক্ত হয়ে এখন শান্ত হতে শুরু করেছে। ফ্যাক্টরির ভেতর এখনো কাজ চলমান। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। ইমরান নামের ব্যক্তিটা চতুর্পাশের মানুষের সাথে সমালোচনা করছে, বিভিন্ন দেশের গ্যাংস্টারদের সাথে যোগাযোগ করছে, মিটিং করছে। সবাই হাত তুলে নিয়েছে, কেউ তাদের সাথে ডিল করতে রাজি না, কারণ তারা জেনে গেছে এই যে তাদের মৃত্যু খুব কাছে এবং তাদের সাথে এই মুহূর্তে ডিল করতে গেলে তাদের মৃত্যুর জন্য তারাও তাদের সাথে মৃত্যুর ফাঁদে জড়িয়ে যাবে, কারণ তারা জেনে গেছে একে হত্যার পেছনে ইমরান সাহেবের পুরো একটা গ্রুপ জড়িত আছে। সবাই হাত তুলে নিয়েছে। মাফিয়া গ্যাংস্টার নামটা শোনার সাথে সাথে ইমরান সাহেব কি করবে বুঝতে পারতে না। সে বুঝে গেছে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে তাকে নিজেকে বাঁচাতে হবে সেই মাফিয়া কিং একের হাত থেকে। নিজের মতো করে প্ল্যান সাজাতে থাকে। অন্যদিকে ফ্যাক্টরিতে এখনও কাজ চলমান। প্রায় গাড়ি প্যাকেট করা হয়েছে, এখনও শুধু ফ্যাক্টরি থেকে বের হওয়া রওনা দেবে নতুন দেশের উদ্দেশ্যে। টাকা ভর্তি তিনটা ট্রাক এবং বিভিন্ন অর্গানিক জিনিস ও মালপত্র পাচার হয়ে যাচ্ছে বিদেশে। সবকিছু প্যাকিং করে শেষ এমন সময় সেখানে ড্রাইভারের ফোনটা বেজে ওঠে। ড্রাইভার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ইমরান নামটা ভেসে উঠেছে। রিসিভ করতে ওপাশ থেকে ইমরান সাহেব বলে ওঠে, কিরে, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছিস তো? সব কিছু গোছানো হয়ে থাকলে এক মুহূর্ত দেরি না করে উড়াল দে আমেরিকার উদ্দেশ্যে। জি বস, সব কাজ হয়ে গেছে, কমপ্লিট। এখন শুধু ট্রাকগুলো ছাড়া বাকি। 3টা ট্রাক টাকা রয়েছে এবং একটা ট্রাক বিভিন্ন অর্গানিক জিনিস রাখা হয়েছে। আপনি ওখানকার ডনকে জানিয়ে দেবেন, আমরা ওনার ফ্যাক্টরিতে ট্রাকগুলো নিয়ে ঢোকাবো। সব ব্যবস্থা করা হয়ে গেছে। রাস্তায় তোদেরকে কেউ চেক করবে না। প্রত্যেকটা পুলিশ চেকপোস্টে কয়েক লক্ষ টাকা করে ঘুষ দিয়ে আছে। তাই আমার নাম বলার সাথে সাথে ট্রাকগুলো তোদের ছেড়ে দেবে। সমুদ্রপথে সব কিছু রেডি করা আছে, দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়। ওকে ভাই, কাজ হয়ে যাবে, নো টেনশন। আপনি টেনশন মুক্ত, শুধু সমুদ্রপথে যেতে পারলেই হয়ে গেল। মুচকি এসে কলটা কেটে দেয় ট্রাকের ড্রাইভার, অর্থাৎ পুরো নিয়ন্ত্রণকারী ইমরানের। যত সব খারাপ এবং বেআইনি কাজ করার বার আছে সব কিছু হ্যান্ডেল করে এই ড্রাইভার। কল কেটে দিয়ে টাকাগুলোর সামনে এগোতে যাবে, অপর পাশ থেকে ইমরান সাহেব মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে শেষে নিঃশ্বাস নেয়। ট্রাকগুলো চলতে শুরু করবে এমন সময় হঠাৎ করে ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটা ট্রাক। হঠাৎ করে এতগুলো ট্রাক দেখে বেশ বিস্মিত হয়ে যায় উপস্থিত থাকা সকলে। কেমন যেন এক ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্ক নাকের মধ্যে ঘ্রাণ এসে দিচ্ছে। ট্রাকগুলো চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে সেই ফ্যাক্টরির চারটা ট্রাককে। ট্রাকের ভেতর থেকে নেমে আসে ড্রাইভার, বলে ওঠে, আরে বেটা, তুই কে, কোন জায়গার বাল? আমাদের কাছে বাধা দিতে এসেছিস? সামনে থেকে ট্রাকগুলো সরিয়ে নে, নয়তো লাশ গুনা অবস্থায় থাকবে না। এই কথাটা শুনে হঠাৎ করে ট্রাকের ভেতর থেকে একজন সামনের কাজ ভেঙে ছাপ করে ড্রাইভারের সামনে অংশে। সঙ্গে সঙ্গে হঠাৎ করে আচমকা এমন কিছু ঘটে যাওয়ার সামনে দাঁড়িয়ে থাকা ড্রাইভার হুমড়ি খেয়ে পেছনে পড়ে গিয়ে কয়েক হাত পিছিয়ে যায়। সকলের মধ্যে অজানা এক ভয় কাজ করতে থাকে। হাতে বন্দুক থাকা সত্ত্বেও কয়েক হাত তারাও পিছিয়ে যায়। অজানা আগন্তুকটা বন্দুক হাতে সিগারেট মুখে মাটির ওপরে পা ভাঁজ করে বসে পড়ে। এটা দেখে পড়ে যাওয়া ড্রাইভার উঠে দাঁড়ায়, তারপর হাতে ধুলোবালিগুলো ঝেড়ে বলে ওঠে, কি রে, তোর সাহস কি করে হয় এই ফ্যাক্টরির ভেতরে ঢোকার? তুই কি পাওয়ার দেখাচ্ছিস? ভালোভাবে বলছি, এখান থেকে ফিরে যা, নয়তো তোর লাশটা নিয়ে যাওয়ার জন্য কোনো লোক বেঁচে থাকবে না। ড্রাইভারের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা আগন্তুকটা সিগারেটের বাকি অংশটুকু টেনে সিগারেটের অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিকোটিনের ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে নাক এবং মুখ দিয়ে আকস্মিক মুচকিয়ে হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, প্রত্যেকের একটা নেশা থাকে। কারো থাকে নারীর নেশা, কারো থাকে টাকার নেশা, আর আমার কাছে নেশা হচ্ছে রক্তের নেশা। প্রত্যেকের পছন্দের সুগন্ধি থাকে, আমার সুগন্ধি হচ্ছে রক্ত। রক্তের নেশা আমাকে এখানে নিয়ে এসেছে। সত্যি করে বল, কে তুই, তোর পরিচয় কি, আর এই ট্রাকগুলো নিয়ে আসার মানে কি? তুই একাই আর আমরা কয়েকশো জন, প্রত্যেকের হাতে একটা করে বন্দুক, আর একটা বন্দুকে বুলেট থাকে 6টা। যদি গণিতে তুই ভালো খেলোয়াড় হয়ে থাকিস তাহলে বুঝতে পারছিস তোর শরীরে এমন কোনো জায়গা থাকবে না যেখানে ক্ষত সৃষ্টি হবে না। আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখেছিস, কিন্তু কোনোদিন বন্দুক থেকে বৃষ্টির মধ্যে বুলেট পড়তে দেখিসনি, তবে তুই এখন সেটা দেখতে পারবি।
ড্রাইভারের মুখে এরকম কথা শুনে আগন্তুকটা হেসে ওঠে। ফ্যাক্টরির ভেতর থেকে বেরোয় আসা ছেলেগুলো বন্দুক ত্যাগ করে আছে, প্রত্যেকের হাতে AK-47 অথবা 9mm2 ক্যালিবারের বন্দুক। এগুলো দেখার পরেই ছেলেটা হেসে ওঠে, বলে ওঠে, আমাকে মারার জন্য মাত্র এই কয়টা জিনিস, আরে এগুলো তো মাঠে ঢোকার আগেই শেষ হয়ে যাবে। সত্যি করে বল, তোর পরিচয় কি? কে তুই? আগন্তুকটা মৃদু হেসে বলে ওঠে, ডেঞ্জারাস মাফিয়া কিং AK। নামটা শোনার সাথে সাথেই সবার মাঝে যেন এক দমকা হাওয়া বয়ে যায়। প্রবাহিত বাতাস যেন শরীরের লোমগুলো খাড়া করে দিয়ে চলে যায়। মুখ দিয়ে কারো কোনো কথা বের হয় না, বিশ্বাস হয় না স্বয়ং মৃত্যু তাদের সামনে দাঁড়িয়ে আছে। তেমন কারোর মুখের ভেতর থেকে কথা বেরই হয় না। হাতে থাকা বন্দুকগুলো যেন ছেলেগুলোর বুলেটগুলো সেখানেই ঘুমিয়ে পড়েছে। একে নামটা শোনার সাথে সাথে যেন ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে বন্দুকের ভেতর থাকা বুলেটগুলো। বন্দুকের নল দিয়ে যেন কোনো দিকই বের হবে না। বুকের ভেতর ধুকপুক ধুকপুক স্পন্দন বেড়ে গেছে, হার্টবিট, রক্ত চলাচল দ্রুত গতিতে চলমান শুরু হয়েছে। কয়েক হাত দূরে থেকেও সামনে দাঁড়িয়ে থাকা ড্রাইভার ছেলেটার হার্টবিট স্পন্দন অনুভব করা যাচ্ছে। তারপর ভয়ে জড়সড় কণ্ঠে একটা শব্দই ভেসে আসে, ভাই, আপনি বেঁচে আছেন? ড্রাইভার ছেলেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কেননা এই ছেলেটাই ছিল ডেঞ্জারাস মাফিয়া কিং AK। এর সমস্ত কাজের কোনো দেখাশোনার দায়িত্ব ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। তাই খুব সহজেই চিনে ফেলেছে কেই আতঙ্ক আগন্তুক, ভয়ঙ্কর আতঙ্ক। আগন্তুকটা হেসে ওঠে, এত তাড়াতাড়ি তুই আমাকে চিনে ফেললি, তোর স্মৃতিশক্তি খুব ভালো রে। এই কথা বলার পর সাথে সাথে ড্রাইভারটা আগন্তুকের পায়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। আগন্তুকটা হেসে ওঠে। আগন্তুকটা বলে ওঠে, তোর পেছনে তাকিয়ে দেখ। ছেলেটার কান্না মাখা চোখে উঠে দাঁড়ায়। পেছনে তাকাতেই শরীর থেকে আত্মাটা ছটফট করতে থাকে পালানোর জন্য, কেননা পেছনে কয়েকজন ছেলেপুলে লাশ হয়ে পড়ে আছে। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় বেশ কয়েকটা হেলিকপ্টার আকাশে উড়াউড়ি করছে। হেলিকপ্টারগুলো থেকে বন্দুক বের করে আছে, প্রত্যেকের বন্দুক স্পাইপারে পরিণত। অন্য পাশে দেখতে পায় চতুর্পাশে ট্রাকগুলো থেকে বের হয়ে আসে বিভিন্ন স্পাইপার হাতে ছেলেপুলে। সবার লাশ এলোমেলো হয়ে পড়ে আছে। সেখানে আগন্তুকটা বলে ওঠে, ট্রাকগুলো মূলত নিয়ে এসেছিলাম লাশগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য। বাকি যেসব বিশ্বাসঘাতক আছে যাতে তাদের কলিজায় নাড়া দিয়ে ওঠে। ছেলেটার গলা শুকিয়ে গেছে, কি করবে বুঝতে পারে না। হঠাৎ করেই পাশে পড়ে থাকা একটা রামদা তুলে নিজের গলায় নিজেই চালিয়ে দেয় আর ছটফট করতে করতে জর্জরিত কণ্ঠে বলে ওঠে, ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার হাতে মরার থেকে নিজেকে মেরে ফেলা অতি উত্তম। কথাটা বলে ছেলেটা সেখানেই এই দৃশ্য দেখে পৈশাচিক হাসি হেসে দেয়। এরপর এক এক করে সমস্ত ট্রাক সেখান থেকে বের হয়ে চলে যায় নির্জন কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে লিওন ও নিলয় বেশ কিছু ছেলেপুলে নিয়ে মুজাহিদের বাড়িতে আক্রমণ করে। অন্যদিকে মুজাহিদ বেশ কিছু সুন্দরী রমণী বালিকা নিয়ে শারীরিক খিদে মেটাতে থাকে। নিচে গোলাগুলি শুরু হয় নিলয়ও মুজাহিদের ছেলেপুলের সাথে। গোলাগুলির আওয়াজ শুনে ছোট একটা প্যান্ট পরে বের হয়ে আসে রুম থেকে। মুজাহিদের বেশ কিছু ছেলেপুলে মেরে ফেলেছে। এটা দেখে মুজাহিদ বলে ওঠে, এই কে তোরা? তোদের সাহস কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমার ছেলের ওপর আক্রমণ করার? এখন তো শুধু তোর ছেলেপেলেদেরকে মেরেছি, এখন তোকেও মারবো। তাই নাকি? তোরা আমাকে মারবি? আরে তোদের মুখে তো চাপ দিলে দুধ বেরিয়ে আসবে। এখনও তো তোদের দুধ খাওয়ার দাঁতগুলোও পড়েনি, আর তোরা নাকি আমাকে মারবি? তবে রে বেটা, এবার তাহলে মরার জন্য তৈরি হ। কথাটা বলে নীলে যখনই গুলি করতে যাবে, সামনে দাঁড়িয়ে থাকা দোতলার ওপর মুজাহিদকে তখনই গুলি করা হয় মুজাহিদের দিকে। মুজাহিদ গুলি লাগে, কিন্তু মুজাহিদের কিছুই হয় না। বন্দুকে থাকা বুলেট ভেদ করে মুজাহিদের শরীরে এফোর ওফোর করে দেয়ালে গেঁথে যায়। বেশ অবাক হয়েছে নিলয় ও লিওন। অবাক হয়েছে, তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে। অপর পাশ থেকে উচ্চস্বরে হেসে ওঠে মুজাহিদ। তার হাসিটা যেন অদ্ভুত কিছু লেগে আছে। কি হতে চলেছে কেউ বুঝতে পারছে না। পরিস্থিতি ভীষণ খারাপ। মুজাহিদ বলে ওঠে, এত তাড়াতাড়ি তোর বন্দুকে থাকা বুলেটগুলো শেষ হয়ে গেল, এখন তোদের কি হবে? এই কথা শুনে নিলয় আবারও গুলি করবে, কিন্তু গুলি করা তাকে লাগে না। বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। মুজাহিদ আবার হেসে বলে ওঠে, তোরা ভাবলি কি করে আমার বাড়িতে এসে আমাকে মারবি এত সহজে? আরে বোকা, ওটা আমার ইমেজ, আমি না। আমি তো ঘরে বসে তোদেরকে মারবো। কথাটা শুনে ঘাবড়ে যায় নিলয় ও লিওন। কথাটা বলার সাথে সাথেই হঠাৎ করে কোথা থেকে যেন পরপর বেশ কয়েকটা গুলি এসে বুকে গেঁথে যায় নিলয় ও লিওনের। এটা দেখে চিৎকার করে ওঠে। হঠাৎ করে একটা বুলেট এসে লাগে নিলয়ের কপালের মাঝ বরাবর। নিলয় সেখানেই শেষ। লিওন নামে ছেলেটা চমকে ওঠে, কি করবে বুঝতে পারে না। চিৎকার করে বলে ওঠে, এই মুজাহিদ, আমাদেরকে যেতে দে, কাজটা তুই ভালো করছিস না।
এজন্য তোকে পস্তাতে হবে, তোকে মরতে হবে। তুই যদি মরতে না চাস তাহলে আমাদেরকে যেতে দে। সিংহের রাজ্যে প্রবেশ করার অনুমতি লাগে না, কিন্তু বের হওয়ার জন্য সিংহের অনুমতির প্রয়োজন হয়। তুই তো রাজ্যের ভেতর প্রবেশ করে ফেলেছিস, কিন্তু এখন বের হতে পারবি না। কথাটা বলে আবারও হেসে ওঠে। হঠাৎ করে বেশ পরপর কয়েকটা বুলেট এসে বুকের বাম পাশে গেঁথে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়। নিলয় নামের ছেলেটার সাথে সাথে ফ্লোরের ওপর লুটিয়ে পড়ে। হঠাৎ করেই একটা গরম বুলেট এসে কপালটা ভেদ করে ফ্লোরে গেঁথে যায়। নিথর দেহটা দুটো সেখানেই পড়ে থাকে। এরপর কয়েকজন ছেলেপুলে এসে লাশ দুটোকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চলে যায়। অন্যদিকে ইমরান সাহেব বারবার ফোন করছে ড্রাইভারকে, কিন্তু ফোন বেজে চলেছে, তোলার মতো কেউ বেছে নেই। ইমরান সাহেব কি করবে বুঝতে পারে না। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, বাইরে হতেও ভয় করছে। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে ইমরান সাহেব ও তার পুরো দল। প্রশাসনের কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে পারবে না। যদি প্রশাসনের কাছ থেকে সাহায্য নিতে চায় তাহলে অবৈধ কাজ করার জন্য তার মূল্য চুকাতে হবে। সেই ভয়ে প্রশাসনের কাছে সাহায্য নিতেও পারবে না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে তার। কোনো উপায় না পেয়ে গাড়ি নিয়ে বের হয় নিজের ফ্যাক্টরির উদ্দেশ্যে। সাথে নিয়েছে রনি ও রাশেদকে। কিছু সময় অপেক্ষা করার পর তারা চলে আসে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির সামনে এসে দেখে ফ্যাক্টরির দরজা ভেঙে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই কলিজা এক অজানা ভয় নাড়া দিতে থাকে। গাড়ি থেকে নামার সাথে সাথেই মাথা ও বুকে হাত দিয়ে ইমরান সাহেব সারা জীবনের সঞ্চয় আর সারা জীবনের পরিশ্রম সব বিফলে গেছে। লাশের ওপর লাশ এলোমেলোভাবে একে ওপরে পড়ে আছে। পুরো জায়গাটা রক্তের লাল রঙে রঙিত হয়েছে। ইমরান সাহেব বলে ওঠে, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার এতদিনের রাজ্যের সিংহাসন এভাবে কেউ ভেঙে দিতে পারে না। আমার কষ্ট করা তিলে তিলে তৈরি করা সাম্রাজ্য কাউকে ধ্বংস করতে দেব না। কথাটা বলে মাথায় হাত দিয়েছে ইমরান সাহেব। ভাবতে থাকে নতুন করে কি করে প্ল্যান সাজাবে, কি করে ধ্বংস করবে নতুন এই ফিরে আসা মাফিয়া কিং একে। কারণ সে বেঁচে ফিরে এসেছে মানে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেবে না। সে যদি স্বাধীনভাবে বাঁচতে চায় তাহলে তাকে ডেঞ্জারাস মাফিয়া কিং চিরদিনের মতো শেষ করে দিতে হবে। কি করবে বুঝতে পারছে না। রনি বলে ওঠে, ভাই এখন আমাদের বেঁচে থাকা খুব কঠিন হয়ে গেছে। মৃত্যু এখন আমাদের চারপাশে ঘুরছে। এখন শুধু আমাদের ধরার পালা। এখন আমার সত্যি মনে হচ্ছে সে ফিরে এসেছে। সে মরেনি, আর সে আমাদের উপর প্রতিশোধ নিতে আমাদের সকল ব্যবসা ধান্দা সব কিছু সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছে। নতুন করে প্ল্যান সাজাতে হবে, নয়তো আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। কথাটা বলে একে অপরের দিকে তাকায়। তারপর কি যেন ভেবে পুরো গোডাউন পরিষ্কার করতে থাকে, আরও বাইরে থেকে বেশ কিছু লোকজন নিয়ে। রাতে ফ্যাক্টরির গেট এবং সমস্ত লাশ রক্তাক্ত পরিবেশ করে পরিচ্ছন্ন করে ফেলে। পুরো ফ্যাক্টরি যাতে কেউ বুঝতে না পারে ধীরে ধীরে সকাল হতে শুরু করে। মানুষজন নিজ নিজ কর্মস্থলে যেতে পারছে না, কারণ পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে চৌরাস্তার মাঝে। চতুর্পাশে অসংখ্য ছেলেপুলে মানুষ, প্রশাসন, সাংবাদিক সহ আরও অনেকে। সাংবাদিকগুলো একের পর এক ভিডিও করছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছে। নৃশংসভাবে রাস্তার মাঝে ফেলে গেছে দুজন ব্যক্তিকে। তাদের মধ্যে একজন হচ্ছে রাইস মিলের মালিক, অপরজন হচ্ছে থানার সভাপতি। দুজন হচ্ছে কোটিপতি বিজনেসম্যান, ইমরান সাহেবের কাছের লোক। পুলিশ তদন্ত করার জন্য আশেপাশে প্রমাণ খুঁজতে থাকে। এমন সময় সেখানে ইমরান সাহেব উপস্থিত হয়। ইমরান সাহেবকে দেখে সাংবাদিকগুলো এগিয়ে যায় ইমরান সাহেবকে করে দিয়ে নিয়ে আসে লাশ দুটোর কাছে। লাশ দুটোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সাংবাদিক বলে ওঠে, মিস্টার ইমরান সাহেব, শহরের মধ্যে পরিস্থিতি বর্তমান খুব খারাপ। আপনার কি মনে হয় এই দুইজনকে ডেঞ্জারাস মাফিয়া কিং একে মেরেছে নাকি অন্য কেউ মেরেছে? ইমরান সাহেব কি বলবে বুঝতে পারে না। লাশের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে, ভাবতে থাকে। তারপর সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বলে ওঠে, আমার মনে হয় না এটা সে মাফিয়া কিং খুন করেছে, কেননা ওনার মারার স্টাইল অন্যরকম। আমরা যে বিগত লাশগুলো দেখেছি সেগুলো ভিন্ন রকম ছিল। তবে আমার এরা কাছের বন্ধু ছিল, তাদের মৃত্যুতে আমরা শোকাহত। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যেন যথাযথ তদন্ত করা হয়। ইমরান সাহেব আর কিছু বলেনি। তারপর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। শহরটা মাত্র কয়েকদিনের ব্যবধানে থমকে গেছে। পরে আবার চলাচল শুরু হয়েছে। মানুষজন নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছে। প্রতিদিনের মতো হেলতে তুলতে আজকেও ছেলেটা ভার্সিটিতে প্রবেশ করেছে। ভার্সিটির মাঠ দিয়ে ভেতরে প্রবেশ করতেই ছেলেটিকে আশেপাশে কেউ নেই। নিজের মতো করে হেলতে দুলতে একটা আম গাছের নিচে বসে পড়ে। পরনে প্রতিদিনের মতো সেই পোশাক, নিজের মতো করে কি যেন একটা ম্যাগাজিন পড়তে থাকে। আজকে ভার্সিটিতে রনি, রাশেদ কেউ আসেনি। কিয়া এসেছে, সাথে ত্রিয়া এসেছে। গাছের নিচে বসে থাকতে দেখে তারা ছেলেটিকে দেখে কিয়া বলে ওঠে, এই ছেলেটা ভার্সিটিতে কি করে? একে না রনি আর রাশেদকে মারার অপরাধে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল, তাহলে এখানে কি করে আসতে পারে? আমিও তো সেটাই ভাবছি, এই ছেলেটা সাধারণ কেউ নয়।
আমারও মনে হয় এই ছেলেটাকে যেমন দেখতে তেমন সে নয়, এর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে। এ যেন মুখের ভেতরে কোনো এক দ্বিতীয় লোকের মুখ লুকিয়ে আছে, সেটাই খুঁজে বের করতে হবে। এই কথা বলে দুজনই চলে যায় ছেলেটির কাছ থেকে। দুই পাশে বসে পড়ে, মাঝখানে ছেলেটি কেয়া বলে ওঠে, কিরে চাঁদু, সেদিনের পর থেকে তো আমি ভেবেছিলাম তুই আর ভার্সিটিতে আসতেও পারবি না, কিন্তু তুই অবাক করে দিয়ে ভার্সিটিতে এসেছিস। কি ব্যাপার বলতো? তোকে পুলিশ ছেড়ে দিয়েছে রনি আর রাশেদের কারণে। যারা জেলে গেছে তারা ফিরে আসতে পারেনি, বা আমি যাদেরকে পাঠিয়েছি তারা আর এই ভার্সিটিতে আসতে পারেনি, তাহলে তুই কি করে আসলি বল? কেয়া নামে মেয়েটার কথা শুনে মুচকি হাসি দেয় আর শান্ত কণ্ঠে বলে ওঠে ছেলেটা, আমি কি অপরাধী না চোর? ওরা তদন্ত করে দেখেছে দোষটা আমার ছিল না, তাই আমাকে ছেড়ে দিয়েছে। কেয়া নামের মেয়েটার এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়, তারপর বলে ওঠে, সেদিন তুই আমাকে কিস করেছিলি, আজকে তোকে শাস্তি পেতে হবে। আর তোর শাস্তি হচ্ছে তুই আমাদের দুজনের জন্য বাদাম নিয়ে আসবি। এটা শুনে মুচকি একটা হাসি দেয় ছেলেটি আর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে আপু, টাকা দেন, আপনাদের জন্য বাদাম নিয়ে আসছি। কি রে, তোর লজ্জা করছে না আমাদের কাছ থেকে টাকা চাচ্ছিস? তুই তোর টাকা দিয়ে নিয়ে আসবি। মেয়ে মানুষের কাছ থেকে টাকা চাচ্ছিস, তোর লজ্জা করে না? তুই তো পুরুষ নামের কলঙ্ক। সরি আপু, আমি আমার টাকা দিয়ে আপনাদের খাওয়াতে পারবো না, কারণ সেটা আমার কষ্টের টাকা, আর আমি আমার কষ্টের টাকা কোনো মেয়েকে ফ্রিতে খাওয়াতে পারবো না। এই কথা শুনে কেয়া নামের মেয়েটা এবার ছেলেটার শার্টের কলার ধরে মুখের কাছে নিয়ে এসে ঠোঁট নিয়ে বলে ওঠে, কেন রে শালা, সেদিন তোর মনে ছিল না যখন আমার ঠোঁটে তুই তোর ঠোঁট ডুবিয়ে মনে সুখে কিস করেছিস? এখন এই অপরাধে তুই তোর টাকা দিয়ে আমাকে খাওয়াবি, না হলে তোকে জেলের ভেতরে ঢুকিয়ে ইচ্ছা মতো ধোলাই দেব। তুই তো জানিস না আমি হলাম এই শহরের মন্ত্রীর মেয়ে। আমার কথাই শেষ কথা। ছেলেটা আর কোনো উপায় না পেয়ে তার ব্যাগ এবং জিনিসপত্র সেখানে রেখে চলে যায় বাদাম আনতে তাদের জন্য। সে ওখান থেকে যাওয়ার সাথে সাথে কেয়া তার ব্যাগ হাতে নেয়। ব্যাগ হাতে নিয়ে চেন খোলার সাথে সাথে ব্যাগের ভিতর তাকিয়ে যা জিনিস দেখে তাতে যেন তার কলিজার পানি শুকিয়ে যায়, চমকে যায়। এক মুহূর্তের জন্য কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে, কেননা ব্যাগে AK-47 এবং 9mm ক্যালোরির দুটো পিস্তল, সাথে আছে বেশ কিছু ম্যাগাজিন। সেখানে তার মাস্ক পরা মাফিয়া গ্যাংস্টার AK আর আসল চেহারা নয়, আর তার আসল চেহারা সে ম্যাগাজিনকে দেখে ফেলেছে। তার আসল রূপ দেখে মুহূর্তের মধ্যে আতঙ্কে পড়ে যায়। কলেজের ছদ্মবেশী ছেলেটা যখন মুখোশধারী মাফিয়া গ্যাংস্টার, কলেজের পানি দুজনের শুকিয়ে যায়। আবার সবকিছু ঠিকঠাক করে দিয়ে স্বাভাবিকভাবে দুজন কেয়া বলে ওঠে, রিয়া, তার মানে এটা সেই মাফিয়া কিং যাকে কয়েকজন মিলে নৃশংসভাবে হত্যা করেছিল আর প্রতিশোধ নিতে শহরে ফিরে এসেছে। এটা তো আমার বাবাকে জানাতে হবে। তুই কি পাগল হয়েছিস? এই হচ্ছে সেই মাফিয়া কিং যার সাথে বিশ্বাসঘাতকতা করলে বা শত্রুতা করলে পৃথিবীতে তার বংশধর নির্বংশ করে দেয়। আমি যা দেখেছি এখানে আমি ভুলে গেলাম। আমি যা দেখেছি সেটা অতীত মনে করে আমি আমার স্মৃতিতে মুছে ফেললাম। আমার তো এখন ওর সাথে কথা বলতে ভয় করছে। চল আমরা এখান থেকে পালিয়ে যাই, নয়তো ও আমাদের মেরে ফেলবে। পাগল হয়েছিস তুই? এভাবে পালিয়ে যাওয়া যাবে না, ও বুঝে ফেলবে। বরং ও কি করে ওকে ফলো করতে হবে। আজকে থেকেই তাহলে ওকে ফলো করা শুরু করব। তাদের কথোপকথনের মাঝখানে চলে আসে সেই ছেলেটা খাবার নিয়ে। তারপর বাদাম তাদের দিয়ে বলে ওঠে, এই নেন আপনাদের বাদাম। ছেলের হাত থেকে বাদামগুলো নিতে তাদের হাত কাঁপছে। ছেলেটা কেমন যেন তীক্ষ্ণ নজরে তাকায় তাদের দিকে। মেয়েগুলো ভয়ে ভয়ে তার হাত থেকে বাদাম নেয়। ছেলেটা কিছু একটা বুঝতে পেরেছে, তাই ব্যাগের দিকে তাকিয়ে সে মুচকি একটা হাসি দেয়, কারণ সে বুঝে গেছে ব্যাগের চেন খোলা। তার আসল পরিচয় তারা জেনে গিয়েছে। এটা ভেবে মুচকি একটা হাসি দেয় ছেলেটা বলে ওঠে, আমি না বলে অন্য কারো জিনিস দেখি না এবং অন্য কারো জিনিস খাই না। এই দুইটা জিনিস আমি খুবই ঘৃণা করি। ছেলেটার মুখে এমন কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় তারা। স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে কেয়া। বলে ওঠে, আচ্ছা তোমার বাসা কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? তুমি এখানে ভর্তি হলে কি করে? আসলে আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। আমার পরিচয় তেমন কিছুই নেই এই পৃথিবীতে। আমি একা, তবে খুব শীঘ্রই আমি 1 থেকে 2 জন হয়ে যাব, কারণ হয়তো কিছুদিনের ভিতরে আমার একজন জীবনসঙ্গী হতে চলেছে। কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায়। এরপর ভার্সিটিতে আর এক মুহূর্ত দেরি না করে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। পেছন পেছন কেয়ার ছেলেটিকে ফলো করতে থাকে। ছেলেটি বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে, তাই মুচকি একটা হাসি দেয় আর রহস্যময় হাসি দিয়ে নিজ গন্তব্যে যেতে শুরু করে।
বিকেল হতে শুরু করেছে, মানুষজন আবারও নিজ কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছে। এখনও টেনশনে আছে ইমরান সাহেব ও তার সমস্ত কিছু তিলে তিলে তৈরি করা সাম্রাজ্য এক মুহূর্তে এক রাতে ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছে না সে কি করবে। জানাজার নামাজে উপস্থিত হয়েছে অসংখ্য মানুষ ও ছেলেপুলে। ফোন করা হচ্ছে লিওন ও নিলয়কে। তাদের ফরেন্সিক রিপোর্ট আসার পর তাদের দাফন কাফনের শেষ কার্য করা হচ্ছে। উপস্থিত হয়েছে সেখানে এক অজানা ব্যক্তিটি মুচকে একটা হাসি দেয়। জানাজার নামাজ শেষ করে দাফন কাজও প্রায় শেষের প্রস্তুতিতে। একটা মানুষ রহস্যময় ঠোঁটের নিচে হাসি নিয়ে কবরের উপর মাটি ফেলতে থাকে আর মনে মনে বলে ওঠে, তোদের ভাগ্য ভালো, আমি তোদেরকে মারার আগে কেউ তোদের মেরে ফেলেছে। তবে আমার শিকারে যে হাত দিয়েছে তাকেও এখন মৃত্যুর খাটিয়ায় শুইয়ে কবরস্থানে আসতে হবে। কথাটা বলে মুচকে একটা হাসি দেয়। এরপর সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে পুরো গোরস্থান। কোনো মানুষ নেই। কবর দুটো এখন একাই পড়ে আছে, জনশূন্য হয়ে। কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, সাথে নিয়ে যেতে পারেনি কোনো টাকা। যেটুকু আমল ছিল সেটুকুই সঙ্গে গেছে। মৃত্যুর পর মানুষের সাথে তিনটে জিনিস কবরস্থান পর্যন্ত যাবে। তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে তার আত্মীয় স্বজন ও পরিবার পরিজন, দ্বিতীয়জন হচ্ছে তার সারা জীবনের সম্পদ, তৃতীয় সম্পদ হচ্ছে তার নেক আমল। কবরে দাফন করার পর সেখান থেকে দুইটা জিনিস ফিরে আসবে, আর একটা জিনিস সেখানে রয়ে যাবে। সেই দুইটা জিনিস হচ্ছে এক তার আত্মীয় স্বজন পরিবারবর্গ, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে তার সম্পদ, আর তৃতীয় জিনিসটি তার সাথেই থেকে যায়। পৃথিবীটা একটা মরীচিকা, এটা একটা ধোঁকা। এখানে সকলের পাওয়ার খাটে, এখানে রাজত্ব করা যায়, কিন্তু মৃত্যুর পর সেই দুনিয়াতে তার পাওয়ার খাটে না, এমনকি তার সম্পদ ও তার কোনো কাজেও লাগে না। শহরটা মাত্র কয়েকদিনের ব্যবধানে থমকে গেছে। আতঙ্কে ভরে গেছে মানুষের মনে। বিষণ্ণতা ছেয়ে গেছে পুরো শহরটা। ইমরান সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। কি করবে বুঝতে পারছে না এই সময়। টনি বলে ওঠে, মুজাহিদ মেরে ফেলেছে নিলয় আর নিহানকে। আমরা ছাড়বো না ওকে, এর জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা শুনে হেসে ওঠেন ইমরান সাহেব। টেবিলের থেকে ব্ল্যাক কালারের সিগারেটটা নিয়ে মনের সুখে টান দেয়। তারপর দুইটা সিগারেট রনি আর রাশেদের দিকে বাড়িয়ে দেয়। তারাও নিকোটিনের ধোঁয়া টানতে থাকে। হাসতে থাকে ইমরান সাহেব। বলে ওঠে, হা হা হা, আরে পাগল, সেসব তোকে কিছুই করতে হবে না। জায়গা মতো ডেড বডি পড়ে যাবে ওই মুজাহিদের, তোদেরকে কষ্ট করতে হবে না। এতদিন সেই মানুষটা থেকে কিছুই শিখতে পারলি না, তার সাথে এতদিন কাজ করেছিস, অথচ তুই তাকে চিনলি না। ইমরান সাহেবের মুখে এরকম কথা শুনে দুজনে বেশ বিস্মিত হয়। অবাক কণ্ঠে বলে ওঠে, মানে ভাই, বুঝতে পারলাম না, আমরা না মারলে মুজাহিদকে কে মারবে? আমাদের প্রতিশোধ তো ওর কাছ থেকে নিতে হবে। হা হা হা, আরে পাগল, তুই কি ভেবেছিস মুজাহিদ বেঁচে থাকবে? আজকেই মুজাহিদের শেষ দিন, কারণ সে অন্যের মুখের খাবার কেড়ে নিয়েছে। সে গ্যাংস্টার মাফিয়া কিং একের শিকার কেড়ে নিয়েছে। মাফিয়া গ্যাংস্টার, সে নিজে মারতে চেয়েছিল নিলয় আর লিওনকে, কিন্তু তার আগে মুজাহিদ তাদেরকে মেরে দিয়েছে। এই কারণে মুজাহিদকে মরতে হবে। তুই কথাটা মিলিয়ে নিস। ডেঞ্জারাস গ্যাংস্টার মাফিয়া কিং একে কখনো কাউকে ছেড়ে দেয় না। সেখানে মুজাহিদ তার মুখের খাবার ছিনিয়ে নিয়েছে, এত সহজে সে ছেড়ে দেবে না মুজাহিদকে। সত্যি কথাটা শুনে ঘাবড়ে যায় তারা তিনজন। দেখতে দেখতে রাত হয়ে যায়। নিস্তব্ধ পরিবেশটা শুনশান নীরবতায় বিরাজ করছে। আশেপাশে অন্ধকার ঝোপঝাড় থেকে চতুর্পাশে বড় বড় গাছের সারি, তার মধ্য রাস্তা দিয়ে চলে গেছে অনেকটা দূর হতে। একটা আগন্তুক এগিয়ে আসে অন্ধকারের মাঝে। যত এগিয়ে আসে তত যেন অন্ধকারে ছেয়ে গেছে। রাস্তার আশেপাশে ঝোপঝাড় থেকে বারবার বয়ে আসে বিভিন্ন খ্যাকশিয়ালের, উই পোকার, কেঁচো পোকা, আরও বিভিন্ন পশু পাখির, প্রজাপতির ডাকাডাকির ভয়ঙ্কর শব্দ। রাস্তার ওপর একটা ধারালো অস্ত্র ফেলে টানতে টানতে নিয়ে আসে এই আগন্তুকটা। যত রাস্তার ওপর দিয়ে সেটা টানতে থাকে, সেই লোহাটা রাস্তার ইট বালু পাথরের সাথে ঘর্ষণ হয়। ভয়ঙ্কর বিকট আওয়াজে পরিবেশটা কাঁপিয়ে তোলে। এগিয়ে চলেছে। হঠাৎ করে একটা গোরস্থানের গেটের সামনে এসে থামে। এরপর গোরস্থানের গেটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরিবেশটা নিস্তব্ধ, শুনশান। অন্ধকার আকাশে হালকা সাদা কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকের আকাশটা তেমন কোনো তারা নেই। পরিবেশটা নিস্তব্ধ। আজকের আকাশটাও কালো মেঘে ছেয়ে গেছে। চাঁদ মামাও আজকে আকাশে উদয় হয়নি। আকাশের মাঝে চাঁদের সাথে তারাগুলোর দেখা করতেও আসেনি। গোরস্থানের গেট খুলে আগন্তুকটা ভেতরে প্রবেশ করে গুটি গুটি পায়ে। যত সামনে এগিয়ে যাচ্ছে দুইটা কবরের দিকে, তত যেন পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠছে। বন জঙ্গল ও বিভিন্ন কবরের ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে আসে। বিভিন্ন প্রজাপতির আর্তনাদ, চিৎকার। পরিবেশটা যেন আতঙ্কিত হয়ে ওঠে। কবরস্থানের ভেতর প্রবেশ করে তিনজন মানুষ। তাদের মধ্যে একজন হচ্ছে হিংস্র, আর দুইজন ব্যক্তি অজানা তথ্যের খোঁজে খুঁজে বেড়াচ্ছে একজনের পরিচয়। আগন্তুকটা গোরস্থানে প্রবেশ করার সাথে সাথেই হেসে ওঠে। চতুর্পাশে নিজের চোখ দুটো ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। কেউ নেই আশেপাশে। চারদিকটা কালো অন্ধকার। আকাশ থেকে হালকা
শীতের কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টি আকারে পড়তে শুরু করেছে। আগন্তুকটা মুচকি হেসে বলে ওঠে, সত্যি কথা বলতে তোদের জন্য আমার একদিক থেকে আফসোস হচ্ছে, আর একদিক দিয়ে মনে হচ্ছে তোরা আমার হাত থেকে বেঁচে গেছিস। একটা সত্যি কথা কি জানিস তোরা? মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ এখন টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। কি আজব, তাই না? কথাটা বলে আগন্তুকটা হেসে ওঠে। ধারালো অস্ত্র হাতে নিয়ে মাটি কবরের ওপর থেকে সরাতে থাকে। কবরটা খুঁড়তে থাকে, প্রায় খুঁড়ে ফেলেছে। কিছু মুহূর্তের মধ্যে পেছনে দুইটা মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কে উল্টে পড়ে যায়। কলিজার পানি নেই, ভয়ে দুজনের মানুষ আঁতকে ওঠে। একদিকে পরিবেশ নিস্তব্ধ, সেই ভয়ঙ্কর মানুষের কর্মকাণ্ড দেখে দুজন মানুষের শরীরে থাকা আত্মাগুলো যেন কবরস্থানের চতুর্পাশে ছোটাছুটি করছে। কি করবে বুঝতে পারছে না সেই দুজন ব্যক্তি। কান্না করবে নাকি চিৎকার করবে? তারা দুজনের দিকে তাকিয়ে আছে, সামনে তাকানে আরো চমকে যায়। সুদর্শন সেই ভয়ঙ্কর ব্যক্তিটা হঠাৎ করে কবরের মাঝে লাফ দেয়। তারপর কবর থেকে বের করে নিয়ে আসে একটা সাদা কাপড়ে পরিহিত লাশকে, যার পুরো বডি সাদা কাপড়ে নির্মিতভাবে সাজিয়ে দেওয়া। কবর থেকে তুলে কবরস্থানের মাঝবরে এসে রেখে দেয়। এরপর আগন্তুকটা একটা সিগারেট জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়াগুলো টানতে থাকে। ডান হাতে সিগারেট, বাম হাতে কুড়ালগুলো টেনে উঠিয়ে দিচ্ছে নিস্তব্ধ পরিবেশের মৃদু বাতাসের নিস্তব্ধভাবে বয়ে চলেছে। কিন্তু আগন্তুকটা ভয়ঙ্কর রূপ দেখে আর নিকোটিনের ধোঁয়ার বিষাক্ত করে তুলেছে বাতাসের মাঝে প্রবাহিত। আগন্তুকটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোরা ভাবলি কি করে তোদেরকে আমি ছেড়ে দেব? তোরা আমার সাথে বেইমানি করেছিস। এত সহজে তোদেরকে ছেড়ে দেবো? আর তোরা যদি পাতালেও থাকতি, সেখান থেকে খুঁজে বের করে হলেও আমি তোদেরকে শাস্তি দিতাম নিজের হাতে। কথাটা বলে আগন্তুকটা উঠে দাঁড়ায়। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে দুজনের দিকে তাকিয়ে আছে। অপরিচিত সেই দুজন মানুষ কবরস্থানের মাঝেই লুকিয়ে থাকা কোনো এক স্থানে। তাদের কলিজায় ভয়ে ঢুকে গেছে। হৃৎপিণ্ড স্পন্দন দ্রুত বেগে ছুটছে। বুকের মধ্যে সমুদ্রের মতো উথাল পাতাল শুরু করছে। নদীর কিনারায় প্রবাহিত মৃদু বাতাস যেন শরীরের লোমগুলোকে খাড়া করে দিচ্ছে। আগন্তুকটা আর কোনো কথা বলে না। আকাশের দিকে তাকিয়ে ধারালো সেই কুড়ালটা হাতের মাঝখানে নিয়ে লাশের বুক বরাবর কোপাতে থাকে পাগলের মতো। রক্তগুলো হঠাৎ ছিটকে আসে আগন্তুকটার পরনে থাকা পোশাকের উপর। মুহূর্তের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যায় এই আগন্তুকটা। কপালের ওপর থেকে হাতের বুড়ো আঙুল নিয়ে রক্ত মুছে নাকের কাছে নিয়ে বেশ সুগন্ধিভাবে ঘ্রাণ নিয়ে বলে ওঠে, মানুষের টাকার নেশা থাকে, নারীর নেশা থাকে, মাদকের নেশা থাকে, কিন্তু আমার নেশা রক্তের নেশা। রক্ত দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। আগন্তুকটা এই কথাটা বলে হেসে ওঠে। এলো পাথরে কোপাতে থাকে। প্রায় ক্ষতবিক্ষত করে ফেলেছে পুরো শরীরটা। কয়েক খণ্ডে খণ্ডিত করা কবরস্থানের উপর লাশের টুকরোগুলো পড়ে আছে। প্রতিশোধ নিতে ব্যাকুল হয়ে পড়েছে আগন্তুকটা। প্রতিশোধের নেশায় নিজেকে পুড়িয়ে এক জ্বলন্ত আগুনের লাভায় পরিণত করেছে। আশেপাশে কে আছে সেটা দেখার টাইম তার নেই। কোপাতে থাকে। হঠাৎ করে এত জোরে লাশের উপর উড়াল দিতে আঘাত করেছে যে তার একটা শরীরের অঙ্গ ছুটে গিয়ে খানিকটা ছিটকে পড়ে সেই দুজন মানুষের সামনে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আচমকায় বিকট আওয়াজে চিৎকার করে ওঠে সেই দুজন ব্যক্তি। হঠাৎ পেছন থেকে উক্ত কারো চিৎকার শুনে ভয়ঙ্কর সেই আগন্তুক ভয়ানক রক্তমাখা শরীর ও চেহারা নিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় দুজন রমণী সুন্দরী পেছনে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা এক মুহূর্তে দেরি না করে রক্তমাখা অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যেতে থাকে মেয়ে দুটোর দেখে। এরকম দৃশ্য দেখে আতঙ্কে পড়ে যায়। পাগলের মতো ছুটতে থাকে। কোন দিকে পালাবে বুঝতে পারে না। আপ্রাণ চেষ্টা করছে জান নিয়ে ছোটার জন্য। মেয়ে দুটো যেতে যেতে বলে ওঠে চিৎকার করে, রিয়া তাড়াতাড়ি পালা, শরীরে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে সামনে ছুট, দৌড়াতে থাক, কেননা চাচা আপন জীবন বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম। দুজন পাগলের মতো ছুটতে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে তাদের পেছনে আসতে থাকে। রিনা নামের মেয়েটা বলে ওঠে, তোকে বারবার সাবধান করলাম যে মৃত্যু নিয়ে খেলিস না। মৃত্যু তোর পেছনে নিয়ে ছুটে আসবে যদি মৃত্যুর পেছনে তুই রহস্য খুঁজতে যাস। আরে বোন, এখন লেকচার না দিয়ে তাড়াতাড়ি জীবন নিয়ে পালা, চাচা আপন জীবন বাঁচা। দৌড়াতে থাকে পাগলের মতো, হাঁপাতে হাঁপাতে। স্পিচ ঢালা রাস্তার মাঝখান দিয়ে অন্ধকারে বেধড়কভাবে ছুটতে থাকে দুটি মেয়ে। পেছনে তাকিয়ে দেখতে পায় কাউকে দেখা যায় না। তাই এবার হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে পড়ে। দুজন অনেকক্ষণ পর ধরে দাঁড়িয়ে আছে, দেখছে কেউ পেছনে আসছে কিনা। তাই এটা দেখে কিয়া বলে ওঠে, কিরে এটা কি হলো? ওই বেটা খচ্চরটা আসছে না কেন? তাই তো। এই কথা বলে দুজন হাঁপাতে থাকে। তারপর দুজন সামনে তাকাতেই আটকে ছিটকে পড়ে যায় পেছনে। পেছাতে থাকে ভয়ে। রক্তমাখা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে সেই আগন্তুকটা, যার শরীরে রক্ত দিয়ে রঞ্জিত। ট্রেনের গলা শুকিয়ে আসে। রিয়া নামের মেয়েটা কান্না করে ফেলেছে। কেয়া বলে ওঠে, প্লিজ মিন্টু, তুমি আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। এই
কথা শুনে আগন্তুক মিন্টু হেসে ওঠে আর বলে ওঠে, এই পৃথিবীতে আমাকে যে জীবন্ত অবস্থায় দেখেছে সে হয় গোরস্থানে নয়তো হাসপাতালে মৃত্যুর শয্যায় পড়ে আছে। কিন্তু তোমাদের দুজনের ভাগ্য খুব ভালো, তোমাদের মারব না, খুব যত্নে রেখে দেব। একজন শহরের বিখ্যাত মন্ত্রীর মেয়ে, অপরজন কোটিপতি বিজনেসম্যান। তোমাদের গায়ে কি করে হাত দেব বলো? মেয়ে দুটো আর কিছু বলতে যাবে তার আগে সেখানে একটা কালো গাড়ি এসে থামে। কালো গাড়ি দুটো থেকে বেশ কয়েকটা মেয়ে বের হয়ে আসে। মেয়েগুলো বের হয়ে এসে বলে ওঠে, আচ্ছা বলুন, আমরা কাকে নিয়ে যাব এখান থেকে? মহিলা গাড়িটির কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর আগন্তুক মিন্টু মুচকি এসে চোখের ইশারা দেওয়ার সাথে সাথেই সেই মহিলা গাড়িটি কেয়া এবং রিয়ার হাত ধরে ফালে আর বলে ওঠে, স্যার, এই দুজন আমাদের সাথে যাবে। স্যার, ওনাদেরকে কোথায় নিয়ে রাখবো? আমার বাংলো বাড়িতে, এবং সেখানে ধুমধাম করে বিয়ের আয়োজন করে আমার বাসর ঘর সাজাও। ওকে স্যার, ঠিক আছে, চলুন তাহলে। ম্যাম আমাদের সাথে। আগন্তুকটা মুখের বাসর ঘর এবং বিয়ে দুইটা শব্দ শুনে দুজনের আতঙ্কে ওঠে। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এই মুহূর্তে সেখানে দেরি না করে তাদের দুজনকে নিয়ে কালো গাড়িতে উঠে চলে যায় বাংলো বাড়ির উদ্দেশ্যে। শহর থেকে বেশ খানিকটা দূরে নিস্তব্ধ পরিবেশে নির্জন এলাকায় বাংলো বাড়ির ভেতরে পরপর একটা কালো গাড়ি প্রবেশ করে। পুরো বাংলো বাড়িটা বিশাল উঁচু দেওয়ালে তৈরি করা। দেওয়ালের ওপর দেওয়া হয়েছে 5 ফুট করে তার দিয়ে তৈরি করা তারের বেড়া। চারদিকে অসম্ভব সুন্দর করে সাজানো সেই বাংলো বাড়ি। মনে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করেছে পুরো বাড়িটা তৈরি করতে। বাড়ির বাইরেটা দেখতে যত সুন্দর তার থেকেও ভেতরটা অসম্ভব সুন্দর। কালো পোশাকে স্পাইপার হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, সিকিউরিটি গার্ড। বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দুজন চমকে যায়, কেননা পুরো বাড়িটা যেন সোনা দিয়ে তৈরি করেছে এই মাফিয়া কিং। বাড়ির ভেতরে অসংখ্য সিকিউরিটি গার্ড, আবার বেশ কিছু মহিলা কাজের মেয়ে। পুরো বাড়ি বেশ সুন্দর করে সাজানো। রাত 1টা বাজে। পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আনন্দের সাথে সবাই খেতে বসেছে। উপস্থিত আছে কাজী আরও বেশ কয়েকটা গণ্যমান্য ব্যক্তি। কে বধূ সাজে সাজিয়ে নিয়ে এসেছে ডাইনিং টেবিলের মাঝে। এক পলে তাকিয়ে আছে মিন্টু খেয়ার দিকে, চোখ ফেরাতে পারে না। বেশ সুন্দর করে সাজিয়েছে নীল রঙের বেনারসিতে। বেশ সুন্দর মানিয়েছে, সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো শরীরে ধপধপে সাদা উজ্জ্বল ফর্সা গায়ের রং। চুলগুলো বেশ স্টাইলিশ করে আঁচড়ে নিয়েছে। চোখের নিচে হালকা করে কাজল, আঁখি দুটো বেশ মায়াবী, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। অসম্ভব সুন্দর উজ্জ্বল ফর্সা গায়ের রং যেন কাউকে দেখলেই প্রেমে পড়ে যাবে। এজন্য বিশ্বের সবচেয়ে সুন্দর। খাওয়া দাওয়া শুরু করে। কেয়া খাচ্ছে না দেখে মিন্টু বলে ওঠে, কি ব্যাপার মিস কেয়া, খাবেন নাকি আপনাকে খাইয়ে দিতে হবে? আমি খাবো না, প্লিজ আমাদের যেতে দিন, আমি বাসায় যাব। এটা শুনে মুচকি একটা হাসি দেয় মিন্টু। তারপর কাজী সাহেবের দিকে ইশারা দেওয়ার সাথে সাথে কাজী সাহেব বলে ওঠে, মা, আজকে তোমার বিয়ে, তাই তোমার এখন বাড়ি যাওয়া হবে না। 10,48,000 টাকা ধার্য করিয়ে মিন্টু সাহেবকে বিয়ে করতে আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলুন। না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। ওর মতো একটা ডেঞ্জারাস মাফিয়া কিং আমার স্বামী হতে পারে না। সে কোথায় কোথায় মানুষ খুন করে রক্ত নিয়ে সে সব সময় খেলে। তার সাথে আমি আমার জীবনটা বাজি রাখতে পারবো না। কথাটা শুনে খাবার টেবিল থেকে উঠে গিয়ে কেয়ার পাশে বসে পড়ে। কেয়া থরথর করে কেঁপে ওঠে। সবাই ভয় পেয়েছে। মুচকি এসে মিন্টু কেয়ার পাশে বসে নিজের হাতে নীল শাড়ির মধ্যে দিয়ে কেয়ার পেটের মাঝখানে রেখে পেটটা খামচে ধরে আর ঘাড়ে সকলের সামনে কিস করে বলে ওঠে, তুমি এতদিনে আমাকে চিনে গেছো, তাই আশা করব কথার অবাধ্য হবে না। তুমি কি চাও সকলের সামনে সতীত্ব হারাতে? এই কথা শুনে কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ে কিছু বলতে পারে না। কলিজা শুকিয়ে আসে মিন্টুর। মুচকি একটা হাসি দিয়ে কেয়ার দিকে তাকিয়ে কেয়া ভয়ে বলে ওঠে, প্লিজ এমন কিছু করবেন না। আমি রাজি আছি আপনাকে বিয়ে করতে। আমি ওনাকে বিয়ে করতে রাজি আছি। আমি ওনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে রাজি আছি। আমি কবুল বললাম। কবুল বলার সাথে সাথে বিয়ে হালালে পরিণত হয়। বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। সবাই খুশিতে মিষ্টি মুখ করে। এরপর খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। রিয়াকে নিয়ে চলে যায় সেই মহিলা গার্ডগুলো। পুরো ড্রয়িং রুম ফাঁকা। ড্রয়িং রুম তো নয়, যেন ফুটবল খেলার মাঠ। কে চুপচাপ মন খারাপ করে কান্না করছে। মিন্টু বলে ওঠে, আমি চাই না যে খেলার মাঠে কেউ হেরে যাক। খেলা শুরু হওয়ার আগে নিজের শরীরটাকে ঠিক করে নাও। খাওয়া দাওয়া করে গায়ে শক্তি বাড়িয়ে নাও। কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয় কেয়া। রাত 3টা বাজতে প্রায় চলেছে। কেয়া খাবে না। মন্টু এবার নিজের হাতে কেয়াকে খাইয়ে দেয়। কেয়া খাবে না। জোর করেই তার মুখের ভেতর খাবার ঢুকিয়ে দেয়। ঠোঁটের নিচে শয়তানি এক হাসি দিয়ে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দেয়।
এরপর মুখের ভেতর থাকা খাবার বের করে এনে নিজেই খেতে থাকে। আচমকা এমন কিছু হওয়াতে পাথরের মতো হয়ে গিয়েছে কেয়া। শরীরের মধ্যে যেন বিদ্যুতের কারেন্টের ঝাটকা খেয়েছে। শরীরটা যেন শিরশির করে ওঠে। কেয়া নিস্তব্ধ হয়ে গিয়েছে, কথা বলে না। এবার খাবারের প্লেট রেখে কেয়াকে কোলে করে নিয়ে যায়, খাটের উপর থপ করে ফেলে দেয়। অবাক কণ্ঠে বিষম খাচ্ছে। খাটে ফেলে দেওয়ার সাথে সাথেই নিজেই দেয়ালের মতো উপরে লাফ তোলে, কেননা এই সম্পূর্ণ তুলো দিয়ে বেডটা তৈরি। নরম তুলতুলে সৌন্দর্যে ভরা পুরো রুমটা এক মুহূর্তের মধ্যে হারিয়ে যায় কোনো এক সৌন্দর্য নরম তুলতুলে বিছানায়। মুহূর্তের মধ্যে সামনে তাকাতেই চমকে যায় কেয়া, কেননা সামনে তাকিয়ে দেখতে পায় সুদর্শন সেই ছেলেটি নিজের পরনে থাকা পাঞ্জাবি খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে খাটের দিকে। ভয়ে পেছাতে থাকে কেয়া আর বলে ওঠে, প্লিজ এইভাবে আসবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি পবিত্র, আমার গায়ে এ পর্যন্ত কেউ হাত দেয়নি। কিন্তু আমি হালালভাবে করতে চাই। তোমার স্বামী হই আমি। আমি এই বিয়ে মানি না, আমাকে যেতে দিন বলছি। কিন্তু আমি তো মানি, আপনি না মানলেও চলবে ম্যাম। চুপ কর শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। কেয়ার মুখে এই কথা শুনে মিন্টু নামের সেই ছেলেটা মুচকি একটা হাসি দেয়। ঠোঁটের কোণে শয়তানি হাসি লেগে আছে। বলে ওঠে, আপাতত ম্যাম আপনার মন না দিলেও হবে, শুধু আপনার দেহটা দেন। কথাটা বলে গুটি গুটি পায়ে খাটের ওপরে উঠে বসে। খাটের সাথে কেয়াকে পাশে যেন ছটফট করতে থাকে, ছোটাছুটি করতে থাকে কেয়া, যার জন্য মিন্টু বেশ অসুবিধাই হচ্ছে। তাই বিছানা থেকে উঠে একটা রশি নিয়ে আসে, যা দেখে কেয়া ভয় পেয়ে যায়। মিন্টু কোনো কথা না বলে কেয়ার পা দুটো খাটের দুই পাশে বেঁধে ফেলে এবং হাত দুটো সামনের কাছে এনে বেঁধে ফেলে। কেয়া এখন নড়াচড়াও করতে পারে না। এরপর নিজের দুই ঠোঁট কেয়ার মাঝে ডুবিয়ে দেয়, পাগলের মতো কিস করতে থাকে। গলায়, পেটে, বুকে সব জায়গায় নিজের ছোঁয়া বিস্তারিত করতে থাকে। কেয়ার পুরো দেহ মন কেয়া বারবার কেঁপে ওঠে। ধীরে ধীরে কেয়াকে নিয়ে মিন্টু গভীর সম্পর্কে প্রবেশ করতে থাকে। পাগল আর মাতাল হয়ে উঠেছে এক মুহূর্তে দুইজন। কেয়া পুরো মাতাল করে দিয়েছে মিন্টু। ধীরে ধীরে কেয়ার শরীরে থাকা নীল বেনারসিটা পাগল উন্মাদের মতো খুলতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই খুলে ফেলে। একে একে শরীর থেকে সমস্ত দামি বাড়ি গয়না আলাদা হয়ে যায়। গলার নিচে বুকের ওপর থাকা টিলটা বারবার নিজেকে কাঁপিয়ে তোলে। কেয়ার পুরো দেহ মন শরীর এক এক করে সমস্ত কিছু খুলে সাদা ফ্লোরের ওপর ছুঁড়ে মারে। ধীরে ধীরে মিন্টু টি20 বিশ্বকাপ খেলা শুরু করে। হঠাৎ করে আকাশে কালো মেঘের ছোট ছুটি, আকাশে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো থাকে। রোমান্টিক এই মুহূর্তে বৃষ্টি পড়তে শুরু করেছে। ধীরে ধীরে ঝুম বৃষ্টিতে পরিবেশটা আরো মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে পরিণত হয়। এইদিকে খেলা চলছে, অপরদিকে প্রকৃতির সৌন্দর্যে ভরা এই ঝিরিঝিরি মধ্যরাতে বৃষ্টি পড়াতে পরিবেশটা আরো সৌন্দর্যে ভরে তোলে। ধীরে ধীরে খেলা শেষের দিকে চলে আসতে শুরু করে। দুটো শরীর ক্লান্ত হয়ে অচেতন অবস্থায় বিছানায় উপর হয়ে ঘুমিয়ে যায়। পাহাড়, পর্বত, নদী, নালা, মেঘের পর্বত কেটে আকাশের বুক চিরে পূর্ব আকাশে সূর্য উঠিয়ে দিয়েছে। পর্দার কাপড় ভেদ করে সূর্যের কিরণ রুমে প্রবেশ করে। মুখে হালকা রোদের কিরণ পড়তেই মিটমিট করে চোখ খুলে মিন্টু। ঘুমো ঘুমো চোখের সামনে তাকাতেই রাতের কথা মনে যায়। মুচকি এসে আবারও কেয়াকে কাছে টেনে নেয়। আলতো করে ঠোঁটের ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে যায় কেয়ার। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কেয়া এটা দেখে গালি দিয়ে বলে ওঠে, অসভ্য ইতর লুচ্চা, ছাড় আমাকে। তোকে তো তেলাপোকার জুস করে খাওয়ানো উচিত। কালো ইঁদুর, লাল হনুমান, লেজ কাটা টিকটিকি, ছাড় বলছি আমাকে। এই কথা শুনে মন্টু আবারও চেপে ধরে ওঠে। শোন, তোকে এখন ছেড়ে দিচ্ছি, তবে আমার পরিচয় যদি বাইরের কেউ জানে তাহলে তোকে শেষ করে দেব। মনে রাখবি, তোকে 1 মিনিট লেগেছে আমার মনে জায়গা দিতে, কিন্তু 2 সেকেন্ড লাগবে না তোকে মেরে ফেলতে। কথাটা বলে তার হাতে ও পায়ের বাঁধন খুলে দিয়ে কেয়াকে তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায় দুজন। পরে তেমন কিছুই নেই। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে নিজের হাতে শাড়ি পরিয়ে দেয় কেয়াকে আর বলে ওঠে, আজ থেকে তোর বাপ মন্ত্রীর বাড়িতে আমরা থাকবো। কি করে তুই ম্যানেজ করবি সেটা তোর বিষয়। তারপর কোনো কথা ছাড়াই ডাইনিং টেবিলে নিয়ে যায়। সেখানে রিয়া আগে থেকেই ছিল। রিয়া বারবার কেয়ার দিকে তাকাচ্ছে, কিন্তু ভয়ে কিচ্ছু বলতে পারে না। কেয়ার ঠিকমতো দাঁড়াতেও পারে না। অন্যদিকে বিছানার চাদর রক্তে লাল রঞ্জিত হয়ে গিয়েছে। এটা দেখে সাফাই কর্মী, বডিগার্ড মেয়েগুলো বলে ওঠে, বাপ রে, কি অবস্থা বিছানার। স্যার তো ম্যামের হাল বেহাল করে দিয়েছে। ঠিকমতো দাঁড়াতে পারবে কি না এটাও সন্দেহ হচ্ছে। এই বলে দুইজনই হেসে দেয়। অন্যদিকে খাওয়া দাওয়া করে তারা প্রতিদিনের মতো কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেই হাবা গোবা টাইপ ছদ্মবেশ বের হয়েছে ছেলেটি। অন্যদিকে গোরস্থানের পাশ দিয়ে সাধারণ মানুষ নিজেদের কৃষি ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে যাচ্ছিল, কিন্তু গোরস্থানের মাঝে রক্ত আর ক্ষত বিক্ষত শরীর দেখে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে এই ঘটনাটা আবার ছড়িয়ে পড়ে। পুলিশ বের হয়ে সেনাবাহিনী, যৌথ বাহিনী, বেশ কয়েকটা টিম, সাংবাদিক
প্রেস মিডিয়া, সাধারণ মানুষ, শ্রমজীবী, কর্মজীবী সকলে উপস্থিত হয়েছে চতুর্পাশে। কোনো এক অফিসার পকেট থেকে ফোন বের করে কল করে ইমরান সাহেবের ফোনে। ইমরান সাহেব ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অফিসার বলে ওঠে, হ্যালো মিস্টার ইমরান সাহেব, আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার কাছের মানুষ সেই দুজন ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ গোরস্থানের উপর পড়ে আছে। যুবকেরা রাতের আধারে তাদের কবর থেকে তুলে নির্মমভাবে হত্যা করেছে। তবে তাদের ক্ষত বিক্ষত শরীরের উপর বাকি প্রত্যেকটা লাশের মতো সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল একে ডেঞ্জারাস মাফিয়া কিং। সকলে নাস্তা করতে বসেছে ইমরান সাহেব। রনি, রাশেদ ও পাশে থাকা অফিসারের মুখে এরকম কথা শুনে গলায় খাবার আটকে যায়। রনি পানি এগিয়ে দেয়, পানি খেয়ে ভর্ত কণ্ঠে বলে ওঠে, কি বলছেন অফিসার? আপনার মাথা ঠিক আছে? সে একটা মৃত মানুষকেও ছাড়লো না, কবর থেকে তুলে তার প্রতিশোধ নিল। এতটা হিংস্র সে? আচ্ছা, আমরা যাচ্ছি। কথাটা বলে কলটা কেটে দেয় আর বলে ওঠে, নিলয় আর লিওন তারা মরে গেছে, তাদের দাফন করা হয়েছে। এরপরও তাদের কবর থেকে কুড়ে ওই মাফিয়াটা নৃশংসভাবে হত্যা করছে। সেখানে তো আমরা বেঁচে আছি, আমাদের কি হবে ভেবে দেখেছিস? দ্রুত চলো কবরস্থানে। এই কথা বলে খাবার রেখে চলে যায় সেই ঘটনাস্থলে। গিয়ে দেখে তাদের স্পন্দন, শ্বাস নিঃশ্বাস বেড়ে যায়, রক্ত চলাচল দ্রুত বেগে শুরু হয়। বুকের ভেতর এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষত বিক্ষত করা হত্যা। মৃত ব্যক্তিকে টুকরো টুকরোতে পরিণত করেছে, যেমন কাছের গ্লাসকে উঁচু জায়গা থেকে পড়ে গেলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই রকম। ইমরান সাহেব ভয়ে এই দৃশ্য দেখবে না বলে সেখান থেকে চলে আসে। শহরের পরিস্থিতি আরও খারাপ। ইমরান সাহেব কী করবে বলতে পারছে না, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে মাফিয়া কিম। হাতে এখন পুরো শূন্য, যেটুকু আছে সেটুকু দিয়ে তার দিন চালাতে হবে। ব্যবসা ধান্দা সবটাই বন্ধ হয়ে গিয়েছে, মাথা কাজ করছে না। এই মুহূর্তে নতুন কোনো চাল দিতে হবে। সেই চাল সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ভাবতে থাকে কি করবে। অন্যদিকে প্রতিদিনের মতো ভার্সিটিতে প্রবেশ করেছে ছেলেটি। আজকে ভার্সিটিটা বেশ শান্ত, কারণ রানী ও রাশেদ এখনও ভার্সিটিতে আসেনি। তারা ভার্সিটিতে আসলে একটা না একটা ঝামেলা হয়। শহরটা থমকে আছে, চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। একে একে ভার্সিটির সমস্ত ক্লাস শুরু করে। ক্যান্টিনের বাইরে বসে আছে একসাথে কেয়া, মিন্টু ও রিয়া, জ্যোৎস্না, সাজনা ও তাদের সকল বন্ধুবান্ধবগুলো। এমন সময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে রনি। প্রবেশ করার সাথে সাথে রনির চোখ যায় ক্যান্টিনের দিকে। সেখানে দেখতে পায় ওই ছেলেটা সহ সবাই উপস্থিত আছে। একসাথে এটা দেখে সে মোটরসাইকেল পার্ক করে তাদের কাছে এসে বলে ওঠে, কি রে চান্দু, আমি তো মনে করেছিলাম তুই আর এই বাসটিতে কেন, তোকে আর এই শহরে দেখা যাবে না। কিন্তু এটা তো আমার ভুল ধারণা। তুই তো শুধু ভার্সিটিতে নয়, বরং আমার জিনিসের সামনে দাঁড়িয়ে আছিস। ব্যাপারটা কি বলতো? তোকে মানা করেছিলাম না? দেখেন ভাই, ঝামেলা কইরেন না। পুরো ভার্সিটিটা আপনার বাবার না, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি বাধা দেওয়ার কে শুনি? কথাটা বলে ছেলেটার গায়ে হাত দিয়ে শার্টের কলার টেনে যখনই টানতে যাবে তখনই ছেলেটা সেখানে থেমে যায়। ছেলেটাকে টেনে সেখান থেকে নিয়ে আসতে পারে না রনি। ছেলেটা স্থিরভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। চোখের ইশারা দিতেই কিয়া রনির হাত থেকে মিন্টু নামের ছেলেটাকে সরিয়ে রনির গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, আমি অনেক ছেঁচড়া দেখেছি, কিন্তু তোর মতো কোনো ছেঁচড়া দেখিনি। তোকে বলেছি না তুই আমার আশেপাশে ঘুরবি না, আর ও হচ্ছে আমার হাজব্যান্ড। আমরা দুজনকে বিয়ে করেছি। তোর সাহস হয় কী করে তুই আমার স্বামীর গায়ে হাত দিস? তোর হাত আমি ভেঙে দিব। রিয়া বাদে এই কথা শুনে সবাই বেশ চমকে ওঠে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কে আবার বলে ওঠে, নেক্সট টাইম থেকে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে শুধু তোকে নয়, বরং তোর 14 পুরুষকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এটা শুনে রনি পাগলের মতো হাসতে থাকে। মুহূর্তের মধ্যে যেন এই কথা শুনে সে পাগল হয়ে গিয়েছে। হাসতে হাসতে বলে ওঠে, তুই আমার গায়ে হাত দিলে তোর অহংকার দেমাগ আমি ভেঙে ফেলবো। তুই সবচেয়ে বড় ভুল করলি, আমার না হয় হলি না। তোকে যেহেতু আমার বানাতে পারিনি, তোকে সে তো আমার খাদ্যপণ্যের লিস্টে রাখতেই পারি, তাই না? কথাটা বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় রনি। দেখতে দেখতে ভার্সিটি শেষ করে মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিয়া আর আমাদের কলেজের সেলিব্রিটি হাবলাকান্ত মিন্টু ভাই। রিক্সা নিয়ে চলে আসে। বাড়ির সামনে কলিং বেল বাজাতেই সুরমান বেগম দরজা খুলে দেয়। দরজা খুলে দেখার সাথে সাথেই চমকে যায় একটি ছেলেকে দেখে আর বলে ওঠে, কি রে মা, এই ছেলে কে? আর তুই কালকে রাতে কোথায় ছিলি? কোনো ফোন দিলি না তো? তোর জন্য টেনশন হয় না বুঝি? কালকে আমি শ্বশুর বাড়িতে ছিলাম। এ হচ্ছে তোমাদের জামাই। কালকে আমি ওকে বিয়ে করেছি। কি, তুই এই ছেলেকে বিয়ে করেছিস? তোর বাবা শুনলে আস্ত রাখবে না।
আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমরা এখন মেনে নেবে কিনা এটা তোমাদের বিষয়, না হলে ওকে নিয়ে আমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। আরে মা, রাগ করছিস কেন? তুই ছাড়া আর আমাদের কে আছে? মেনে নিব না কেন? তুই যদি সুখে থাকিস তাহলে আমরাও খুশি। গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে দেখে মন্ত্রী সাহেব বলে ওঠে, কি হলো সুরমা, এত রাতে বাইরে কার সাথে আলাপ করতেছে? একটু এদিকে আসো তো। আবার কি হলো তোমার? কথাটা বলতেই মন্ত্রী সাহেব দরজার সামনে থেকে সরে যায়। গিয়ে তাকে দেখতে পায় একজন ছেলের সাথে রিয়া ও খেয়া দাঁড়িয়ে আছে। এটা দেখে মন্ত্রী বলে ওঠে, কিরে মা, কালকে সারা রাত কোথায় ছিলি? আর এই ছেলেকে কি হয়েছে তোর, বল তো? তোমার মেয়ে বিয়ে করেছে তার পছন্দের ছেলেকে, মেনে না নিলে বাসা থেকে চলে যাবে বলছে। এটা শুনে রেগে যায় মন্ত্রী সাহেব আর বলে ওঠে, বিয়ে করেছি? আমাকে না জানিয়ে ওর এত বড় সাহস, ওকে তো মেরে ফেলা উচিত। এতদিন কষ্ট করে বড় করেছি আর আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিল। কেন আমাদেরকে বললে আমরা বিয়ে দিতাম না? মন্ত্রী সাহেবের মুখে এরকম কথা শুনে কেয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর রুমের ভেতর প্রবেশ করে। এরপর তাদের রুম চেঞ্জ করতে পাঠিয়ে দেয়। রুমের ভেতর প্রবেশ করে কেয়া রুমে গোছানো সুন্দর সব দামি আসবাবপত্র। মিন্টু থেকে বেশি না, রুমটাও মোটামুটি বড়, অনেক বড় সুন্দর একটা বেড। কেয়া বলে ওঠে, ওই মাফিয়া শোন, এটা হচ্ছে আমার রুম, আমার বাড়ি। এখানে কোনো বাড়াবাড়ি করবি না, না হইলে বাইরে পুলিশ আছে, পুলিশ দিয়ে ধোলাই করব। এটা শুনে হেসে ওঠে মিন্টু আর বলে ওঠে, থানার ভেতর প্রবেশ করে সেখানকার কনস্টেবল থেকে শুরু করে ওসি পর্যন্ত সবাইকে যদি মেরে ফেলতে পারি তাহলে এরা কোথাকার কে? এটা অবশ্য তুমি ঠিক বলেছো, তোমাকে বিশ্বাস নেই। তুমি সোফায় থাকবা আর আমি বিছানায়। না না, এটা হচ্ছে না। আমি তোমার সাথে বিছানায় ঘুমাবো, রাতে আদর করতে হবে না। চুপ কর বেটা খচ্চর, সারা শরীর ব্যথা করতেছে। সুখ পেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তোর মতো একটা মাস্তানের সাথে আমি একই বিছানায় ঘুমাতে পারবো না। না জানি কোন সময় তুই আমাকে মেরে ফেলিস। আমি মাফিয়া ঠিক, কিন্তু আমাদেরও একটা হৃদয় আছে, একটা মন আছে। সেই মনটা বোঝার মতো একটা মানুষ লাগে। আর আমি মাফিয়া না, সাধারণ মানুষের জন্য আমাকে মাফিয়া হতে হয়েছে। কেউ জন্মের পর মাফিয়া হয়ে জন্মায় না, বরং জন্মের পর পরিস্থিতির শিকার হয়ে কেউ মাফিয়া হয়, কেউ চোর হয়, কেউ ডাকাত হয়, কেউ সন্ত্রাসী হয়। মানে কি? আমিও তো স্বপ্ন দেখেছিলাম বড় হয়ে অনেক কিছু করব, সাধারণ মানুষের মতো বাঁচব, সবাই আমাকে সম্মান করবে। কিন্তু সবার কপালে তো সব থাকে না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন সবার জীবনে যে সব চাওয়া পূরণ হবে তেমনটা কোনো বিষয় না। আচ্ছা চলুন, কি এমন হয়েছিল এই মাফিয়া কিং একের সাথে যার কারণে এই বিশ্বের টপ একজন মাফিয়া কিং হয়েছে, যার ভয়ে বড় বড় দেশের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং সহ দেশের মন্ত্রী, এমপি, ম্যাজিস্ট্রেট, আইন কোর্ট কোনো কিছুই তার বিরুদ্ধে যায় না। যদিও যায় তাহলে তার পৃথিবীর আলো দেখার অবস্থায় থাকে না, কারণ তার চোখ দুটো বন্ধ থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সবসময় শেষ হয়ে যায়। গল্পটা ভেবেছিলাম অনেক বড় করব, তো দেখলাম 2 ঘন্টার বেশি হয়ে যাবে। আপনারা শুনবেন কিনা তাই গল্পটা এখন ছোট করে ফেললাম। অনেক বড় একটা স্টোরি, প্রায় নাটকের মতো তৈরি করব ভেবেছিলাম। এটা চলমান গল্প বানানো, কিন্তু আমাদের কাছে কেমন লাগবে তা জানি না। যদি আমার এই গল্পটা ভালো লাগে আমাকে জানাবেন। এরপর আরেকটা জীবন স্টোরি নিয়ে আসবো, যেটা আরও ভয়ঙ্কর এবং অসাধারণ একটা জীবন কাহিনী। চলুন তাহলে হালকা করে একটু অতীত থেকে ঘুরে আসি। মিন্টু ধীরে ধীরে তার অতীতে ডুব দেয়, চোখে অশ্রু ভেজা, কান্না মুখ ঘুরিয়ে বলছে হালকা কণ্ঠে, তুমি জানতে চাও তো কেন আমি মাফিয়া হয়েছি? তাহলে শোনো। দিনটা ছিল মঙ্গলবার, সন্ধ্যা 6টায় বাজতে চলেছে। আকাশের কালো মেঘ, চারপাশে অন্ধকার। রেল স্টেশনে সরকারি 3 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল, যার জন্য রেল স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত বন্ধ ছিল। মানুষজন চলাচল তেমন ছিল না। সন্ধ্যার পর নিস্তব্ধ পরিবেশ। প্রাণপণে একটা মহিলা ছুটে চলেছে, হাতে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আপ্রাণ জুড়ে বাঁচার চেষ্টা করছে, নিজেকে এবং নিজের সন্তানকে বাঁচানোর। দৌড়াতে থাকে পাগলের মতো। এক পর্যায়ে রেল স্টেশনের কাছে মহিলাটি হোঁচট খেয়ে পড়ে যায়। উঠে দাঁড়ানোর শক্তি আর হয় না, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শরীরের আঘাত বেশ কয়েক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। পালানোর তেমন রাস্তা খুঁজে পাচ্ছে না। অস্ত্রাতে পেছন থেকে কয়েকজন তাড়া করছে। মহিলাটি নিজের সন্তানকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, লুকিয়ে আছে। হঠাৎ করে তার চোখ যায় ট্রেনের একটা বগির দিকে, যেখানে চোখ যেতে নিজের চোখ নামিয়ে নেয় মহিলাটি, কারণ ট্রেনের ভিতর অস্বাভাবিক কার্যকলাপ দেখে লজ্জায় পড়ে যায়। একটা মহিলা উলঙ্গ অবস্থায় একটা পুরুষের সাথে লিপ্ত আছে। পুরুষটা নিজের পোশাক পরতে পরতে বের হয়ে যায়। মহিলাটি কাপড় চোপড় ঠিক করে সেদিক থেকে হেঁটে যাচ্ছিল।
এমন সময় সেই মহিলার চোখ যায় রক্তমাখা শিশু আর সেই মহিলার দিকে। মহিলাটি জিজ্ঞেস করে, এ কি আপা, আপনার শরীরের এরকম অবস্থা কেন? কি হয়েছে আপা আপনার? মহিলার শুরুতে কোনো কথা না বললেও কেন জানি না নিজের সন্তানের ভালো চেয়ে এই মহিলার সাথে কথা বলে আর বলে ওঠে, বোন, তুমি আমার ছেলেকে বাঁচাও। কিছু সন্ত্রাসী আমাকে মারার জন্য আর আমার সন্তানকে মারার জন্য আমাদেরকে ধাওয়া করেছে। আমি মরে গেলেও তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবে, আমাকে কথা দাও। আমার সময় ফুরিয়ে আসছে, হয়তো আমি আর বাঁচব না। এটা কেন বলছেন? আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব, আপনার কিছু হতে দেব না আপা। আর আপনার সন্তানের পুরো দায়িত্ব আমি নিচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সন্তানকে আমি যতদিন বেঁচে থাকবো তার গায়ে একটা মাছিও পড়তে দেব না। তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আমার শরীরে আর চলছে না। তুমি ওকে নিয়ে যাও, অনেক দূরে কোথাও চলে যাও, যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। আর কথা বলতে পারে না মহিলাটা। নিস্তেজ হয়ে আসে শরীর এলিয়ে দেয় মৃত্যুর দিকে। সেই মহিলাটি আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সেই মানুষগুলো খুঁজতে খুঁজতে চলে আসে ট্রেনের সেই সামনের অংশে। সেখানে সে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শেলি বেগম। এটা দেখে বলে ওঠে তাদের একজন, ইমরান ভাই, শালিকে তো মেরে ফেলেছি, কিন্তু এই ছেলেটা গেল কোথায়? স্বামীটাকে তো অনেক আগেই মেরে ফেলেছিলাম, কিন্তু ওই শিশুটা কোথায় গেল? আরে ভাই বাদ দে, শালিকে মেরে ফেলেছি, ওর সন্তানকে নিয়ে কি করবি? এখন আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, আমরা এখন বেকসুর খালাস পেয়ে যাব, আমাদের যেহেতু কোনো প্রমাণ থাকবে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। তারপর তারা সেখান থেকে চলে আসে। মহিলাটির নিথর দেহ সেখানেই পড়ে থাকে। সাংবাদিক, প্রেস, মিডিয়া সবাই নিউজ করতে থাকে, সবাই শিশুটির খোঁজ খবর করতে থাকে, তো কোনোভাবেই খোঁজ পাওয়া যায় না। মহিলাটি আপনজন কেউ না থাকায় সরকারি অফিসার ও কর্মকর্তা একজন জজ হবার কারণে তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন কার্য করা হয়। তদন্ত করতে থাকে কী কারণে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেই মহিলাটা শিশুটিকে নিয়ে আসার পর নিজের কাছে রেখে মায়ের ভালোবাসা স্নেহ দিয়ে বড় করতে থাকে, কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য তো একটা ইনকামের সোর্স লাগবে। সেটার জন্য মহিলাটা নিজের শরীর বিক্রি করে সন্তানকে বড় করতে থাকে, নিজের পেটের খিদা মেটাতে থাকে। ধীরে ধীরে বড় হতে থাকে মিন্টু। যত বড় হয় তত সবার বিশ্বাস ছেলে, পতিতার ছেলে বলে গালিগালাজ করতে থাকে। ছেলেটা লেখাপড়ায় বেশ ভালো, কিন্তু লোকসমাজ তাকে মেনে নেয় না। সমাজে সবার থাকে মিন্টুর বড় কথা শোনায়, কিন্তু তাতেও তার কোনো দুঃখ নেই, কারণ তার মায়ের মুখটা দেখলে মুহূর্তের মধ্যেই সে সব কিছু ভুলে যায়। মহিলাটি সন্ধ্যার সময় বের হয়, সারা রাত বাইরে থাকে, আবার সকালে ফিরে আসে। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যায় এবং সে বুঝতে শিখেছে। মহিলাটি বলে ওঠে তার ছেলেকে, বাবা, তুই জীবনে আর যাই করিস খারাপ কাজ করবি না, সৎ পথে থেকে গরিবের পাশে থাকবি, অসহায় মানুষকে সাহায্য করবি, প্রয়োজনে নিজের শরীরের রক্ত বিক্রি করে সাধারণ মানুষের পাশে থাকবি। তোকে আমি একটা সত্যি কথা বলি। কি সত্যি কথা মা? শোন তাহলে। এরপর মহিলা সেই রাতের ভয়ানক দৃশ্যের ঘটনা খুলে বলে তাকে। ছেলেটা যত শোনে তত যেন তার মধ্যে রাগ, ক্ষোভ, হিংস্রতা বেড়ে ওঠে। চোখে পানি, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সেই মহিলাটিকে আর বলে ওঠে, না মা, তুমি আমার আসল মা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে বড় করেছো কত কষ্ট করে। দেখ বাবা, কান্না করলে হবে না, তোর সত্যিগুলো জানা দরকার। তুই এখন বড় হয়েছিস, আমি কোন দিন মরে যাব বলা যাবে না, কিন্তু মরে যাওয়ার আগে তোকে সত্যি কথাগুলো বলে গেলাম। ছেলেটা এখন অনেকটাই বুঝতে শিখেছে। মহিলাটি সন্ধে পেরিয়ে যায়, ছেলেটা একাই বাড়িতে। লেখাপড়া বেশ ভালোই। সকালে বাড়িতে ফিরে মহিলাটি অন্যদিকে ধীরে ধীরে সময়ের সাথে সাথে শহরের পরিবর্তন ঘটতে থাকে। অপরাধীগুলো সাজা না পেয়ে নিজের সিংহাসন তৈরি করে ফেলে, সমাজের বিশাল নাম, খ্যাতি আর বিশাল সাম্রাজ্য করে তোলে। মহিলাটি ভীষণ অসুস্থ, তাই মিন্টুর আজকে স্কুল যেতে পারেনি। সন্ধ্যা নেমেছে, এখন সময় তাদের বাড়িতে বেশ কয়েকজন প্রবেশ করে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাড়ির ভেতর। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, তুই যাবি না কেন? তোর শরীর অসুস্থ, তাতে আমাদের কি? তুই টাকা নিয়েছিস, এখন আমাদের কাজ করবি, তোর জন্য কাস্টমারগুলো অপেক্ষা করছে। ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমার শরীরটা চলছে না, আমিও তো মানুষ, আমি তো আর রোবট না, আমার কষ্ট হচ্ছে, আজকে আমি যেতে পারবো না। চুপ মাগি, তুই যাবি না মানে তোর ঘাড় যাবে, তোকে যেতে হবে। তুই অসুস্থ কেন? তুই যদি মরেও যাস তারপরও আমাদের কাস্টমারগুলো তোর সাথে মেলামেশা করবে।
কথাটা বলে মহিলাটিকে টানতে টানতে নিয়ে যায়। ছেলেটা বাইরে গিয়েছিল বাজার করতে। মহিলাটা সহ্য করতে না পেরে একটা ধারালো বড়ি হাতে নিয়ে মারুফ নামের ছেলেটার গলা বরাবর বসিয়ে দেয়। সাথে সাথে সেখানেই মারা যায় মারুফ নামের ছেলেটা। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা টনি নামের ছেলেটা ধারালো অস্ত্র নিয়ে মহিলাটাকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলে। এমন সময় বাড়ির ভেতরে প্রবেশ করছিল মিন্টু। তার চোখ যায় টনি নামের সেই লোকটার দিকে। তার হাত থেকে রক্ত মাখা একটা ছুরি। সে বুঝতে পারেনি রুমের ভেতর দরজা খুলে ভেতর প্রবেশ করতেই তার চোখ যায় ছন্ন ছাড়া হয়ে যায়, ছানা বড়া হয়ে যায়। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে। মহিলাটি মাথাটা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে আর বলে ওঠে, এই মা, মা ওঠো না, তোর কি হয়েছে বল, তোকে কে মেরেছে বল। মহিলাটি শ্বাস প্রশ্বাস ফেলতে খুব কষ্ট হচ্ছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তারপরেও কষ্ট করে বলে ওঠে, বাবা তুই মানুষের মতো মানুষ হবি, গরিবের পাশে থাকবি। কোনো মেয়ের ইজ্জত যেন তোর চোখের সামনে কেউ ছিনিয়ে নিতে না পারে। তুই আমাকে কথা দে, তুই কাউকে অসম্মান করবি না। সে যদিও খারাপ হয় তারপরও তুই তাকে সম্মান দিয়ে কথা বলবি। এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে কিন্তু অন্যের কষ্ট বোঝে না। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমার জন্য তোকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। আমি ভালো মহিলা না। না না, তুমি এমন বলো না, তুমি আমার শ্রেষ্ঠ মা। তুমি না থাকলে আমি বড় হতে পারতাম না, কবে মরে যেতাম তোমাকে ছাড়া। আমি কি করে থাকবো মা, ও মা। বাবা তোর মাকে আমি কথা দিয়েছিলাম তুই মানুষের মতো মানুষ হবি। আমি কথা রাখতে পারিনি, কিন্তু তুই বেঁচে থাকতে কখনো অন্যায় করবি না। কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহিলাটি। কান্নায় ভেঙে পড়ে মিন্টু। ছেলেটার কান্না শব্দে যেন প্রতিবেশীগুলোও এগিয়ে আসে ছেলেটাকে সান্ত্বনা দিতে থাকে। পুলিশ এসে রাজ দুটোকে নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য। ছেলেটাকে একা হয়ে যায়, কি করবে কি খাবে বুঝতে পারে না। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ কারো খবর নেয় না। ছেলেটা একা হয়ে যায়। থেমে যায় তার পথ চলা, থেমে যায় তার স্বপ্ন দেখা। বাস্তবতা কি তা বোঝার জন্য ছেলেটাকে বাইরে বের হয়। পেটের ক্ষুধা, কাপড় ছেঁড়া, 3 দিন ধরে কিছুই খায়নি। রাস্তায় হেঁটে চলেছে, নেই কোনো গন্তব্য। রাস্তায় যেদিক দিয়ে যায় সেদিক দিয়েই ছেলেটা হেঁটে চলেছে। ছেলেটার ভীষণ ক্ষুধা পেয়েছে। ছেলেটা মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। কয়েকজন মানুষ চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় ছেলেটা সেখানে যায় আর বলে ওঠে, আমাকে কিছু আপনারা খেতে দিন, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোর ক্ষুধা পেয়েছে, দোকান আছে, কিনে খা, আমাদেরকে কি বলছিস? কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, দিন না একটু, আমি খাই, খুব ক্ষুধা পেয়েছে। এখান থেকে যাবি না, এক লাথি দিয়ে মেরে ফেলবো। এই শহরে কারোর জন্য কোনো দয়া মায়া নেই। তোর ক্ষুধা লেগেছে, টাকা নেই, চুরি কর, ডাকাতি কর, খুন কর। একটা কথা মনে রাখিস বেটা, এই শহরে কেউ কাউকে ফ্রিতে কোনো কিছু দেয় না। গলা চেপে আদায় করে নিতে হয়, আর না হয় গলা কেটে নিজের ভাগ নিজেকে বুঝে নিতে হয়। সেদিন থেকে ছেলেটা বুঝতে পেরেছে বাস্তবতা কতটা কঠিন। ছেলেটা ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, মানুষের কাছে হাত পাতে, সবাই দূর দূর করে দাঁড়িয়ে দেয়, গালি দেয়, কিন্তু কেউ তাকে এক টুকরো খাবার দেয় না। রাস্তার কুকুরকেও খাবার দেয়, কিন্তু তাকে দেয় না। তার চোখে মানুষের প্রতি ঘৃণা আর পেটে ক্ষুধা তাকে হিংস্র করে তোলে। জীবন বাঁচানোর জন্য ছেলেটা একটা দোকান থেকে সর্বপ্রথম চুরি করে সামান্য কিছু খাবার, তারপর সেগুলো খেতে থাকে। মানুষজন অনেক তাকে ধাওয়া করে রকমের যান বাঁচিয়ে অনেক দূর এসে মনের শান্তিতে খেতে থাকে, কিন্তু সেই খাবারও একা খায়নি। রাস্তার সব শিশুদের দিয়েছে, রাস্তার কুকুরকেও দিয়েছে, সেটা নিজেও ছোট। তারপর বেশ কয়েকজন ছোট ছোট শিশু তার সামনে এসে দাঁড়িয়ে মায়াবী চোখে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। মুখে চোখে এত মায়া, ছেলেটা তাদের বলে ওঠে, কিরে তোরাও খাবি? ছেলেটা এই কথাটা বলাতে সেই ছেলেগুলো মাথা নাড়ে। ছোট ছোট শিশু এখনো তেমন কথা বলতে পারে না। ছেলেগুলো নিজের সাথে করে ছেলেটা ঘুরতে থাকে, ধীরে ধীরে বড় হতে থাকে। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন, এই হচ্ছে সেই ছেলে যে আজকে মাফিয়া কিং একে গ্যাংস্টার। আর সেই ছোট শিশুগুলোই হচ্ছে নাহিদ, রনি, রাশেদ, ফাইজার, নিলয়, আশিক, লিওন, যাদের মুখে সেই ছেলেটা খাবার তুলে দিয়েছিল, নিজের ছোট ভাইয়ের মতো যাদেরকে বড় করেছে। ধীরে ধীরে তারা গ্যাংস্টার হয়ে উঠেছে, সন্ত্রাসী হয়ে উঠেছে, নিজের আতঙ্ক পুরো শহরে বিস্তার করেছে। ধীরে ধীরে তারা বড় হয়ে যায়, তাদের পাওয়ার ও ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে পড়ে। একে একে গ্যাংস্টার নামটা বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে, টেলিভিশনে সবার মুখে মুখে যায়। দিন দুপুরে প্রকাশ্যে বিজনেসম্যানদের থেকে শুরু হয় আইনজীবী, যেখানে যেভাবে পায় সেইভাবেই দুনিয়া থেকে সরিয়ে দেয়। ধীরে ধীরে বিশাল বড় একটা গ্যাংস্টার হয়ে ওঠে, যার ভয়ে শুধু শহর নয়, দেশ নয়, দেশের বাইরে থাকা পৃথিবীগুলো বাকিগুলো থরথর করে কেঁপে ওঠে। এটা তৈরি করা নিজের সাম্রাজ্য গড়ে তোলে আর মানুষের মনে ভয় আর আতঙ্কের সৃষ্টি করে। কলেজ থেকে শুরু করে রাজনীতি ও মন্ত্র পর্যন্ত
সব জায়গায় একটাই নাম চলে যায়, যার নাম শুনলে শহর থেকে বড় বড় রাজনীতিবিদ শুরু করে উচ্চপদস্থ ধনী ব্যক্তিগুলো কেঁপে ওঠে। গাড়ি বাড়ি ধন সম্পদ পাওয়ার নাম খ্যাতিতে পরিপূর্ণ হয়ে ওঠে মাফিয়া গ্যাংস্টার। শুধু তাকে নামেই চিনে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ বাস্তবে দেখেনি। যে দেখেছে সে কবরস্থানে বাসিন্দা হয়েছে, এপার ছেড়ে ওপারে অতিথি হয়ে পরপারে পাড়ি জমিয়েছে। কিন্তু নিজের পাওয়ার খ্যাতি এইসব বেশি দিন টিকিয়ে রাখতে পারল না কিছু বিশ্বাসঘাতক বেঈমানদের জন্য, যাতে নিজের মন করে এতদিন দুধ কলা দিয়ে লালন পালন করে বড় করে তুলেছিল, তারাই পেছন থেকে তার শরীরে আঘাত করে। মাফিয়া গ্যাংস্টার একে যতক্ষণ শহরে নিজের পাওয়ার থাকে, ততক্ষণ এই শহরে বাকিগুলো সিন্ডিকেট ব্যবসা অপরাধী ছোট ছোট মাফিয়াগুলো বড় বিজনেসদেরগুলোর খারাপ কাজ করার সাহস পেত না। তাদের কাজ বরাবরই বাধা হয়ে দাঁড়াতো মাফিয়া গ্যাংস্টার, যার কারণে ঠিকমতো কাজ করতে পারতো না। কোটিপতি বিজনেসম্যানগুলো, আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ সাইডের সিক্রেট ব্যবসায়ী ইমরান সাহেব, সাথে তার আরও কিছু সঙ্গী ছিল। রাজনীতির মঞ্চ থেকে বেশ কিছু মন্ত্রী ও এমপির ম্যাজিস্ট্রেট, যাদের নিয়ে ব্যবসা করতো ইমরান সাহেব। ইমরান সাহেব নানাভাবে সাক্ষাৎ করতে চায় মাফিয়া গ্যাংস্টার একের সাথে, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব না, কারণ সে বহু রূপে এক এক সময় এক এক রূপে থাকে। তার আসল সৌন্দর্য কেউ দেখেনি, সে একের অধিক মুখোশ ব্যবহার করে। ইমরান সাহেব অনেক চেষ্টা করেও তার কাছের মানুষের সাথে দেখা করার, খুব কষ্ট করে খোঁজখবর নিয়ে ফোন নাম্বার জোগাড় করে ইমরান সাহেব ফোন করে রনির নাম্বারে। রিসিভ করতে ইমরান সাহেব বলে ওঠে, এই গল্পের 3য় সিজন খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, এবং এই গল্পটা অনেক বড় একটা গল্প, একটা জীবন থেকে নেওয়া। আমাদের গল্পগুলো অনেকটা অনেকের জীবনের সাথে মিলে যায়, বাস্তবতা আর কাল্পনিক দুটো নিয়েই আমাদের গল্প। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বটি শোনার জন্য অপেক্ষায় থাকুন। এর পাশাপাশি টমাডোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।